আসসালামু আলাইকুম। আমি সজীব ভাইয়া, পরিচালক মেডুলা অনলাইন নার্সিং কোচিং। নার্সিং ক্র্যাকার গণিত বইয়ের অনুশীলনী প্রশ্ন সমাধান সিরিজের আজকের ক্লাসে আমরা শতকরা, লাভ, ক্ষতি ও মুনাফা এই অধ্যায়ের অনুশীলনীতে যে সকল প্রশ্নগুলো রয়েছে আমরা সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাই। প্রথমে আমাদের এখানে যে প্রশ্নটা বলছে, ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত? আচ্ছা, পাশের হার বলেছে, যখনই কোথাও আমাদের হার শব্দটা দেওয়া থাকবে আমরা একশোতে হিসাব করব। তাহলে এখানে একটু দেখি যে ৬০ জন শিক্ষার্থীর ভেতর ৪২ জন ফেল করেছে, তাহলে এখানে পাশ করেছে কতজন? ৬০ বিয়োগ ৪২ সমান সমান কত হচ্ছে? ১৮। তার মানে আমার ১৮ জন শিক্ষার্থী পাশ করেছে। এবারে বলেছে পাশের হার, তাহলে আমরা এখানে লিখবো যে ৬০ জনের ভেতরে পাস করেছে। আমাদের এখানে নিশ্চয়ই কত? ৬০ জন। তার আমরা লিখবো যে ৬০ জনে পাস করেছে ১৮ জন। অতএব একজনে কি কম পাস করবে? তাহলে এখানে হবে কি ভাগ, ১৮ ভাগ ৬০ জন। এখানে যে ৬০ আছে সেটা এবারে ভাগ হয়ে যাবে। এরপরে কি বলেছে? পাশের হার, তাহলে আমরা একশোতে হিসাব করব, অর্থাৎ ১০০ জনে পাস করেছে। ১০০ কে বেশি শিক্ষার্থী, তাই আমরা এখানে এটা গুণ করব। তাহলে ১৮ গুণিত ১০০ ডিভাইডেড বাই ৬০, একটা শূন্য এখানে কেটে গেল। এবার এখানে ৬ কে ৬, ৩ ৬ ১৮, তাহলে ৩ 10 ৩০। তাহলে আমরা এখানে কি পেলাম যে এখানে ৬০ জন ছাত্রের ভিতরে যদি ৪২ জন ফেল করে তাহলে এখানে পাশের হার হচ্ছে 30%। অর্থাৎ আমার এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর 30%। তাহলে জাস্ট কিছুই না, আমরা এখানে দেখবো যে ৬০ জন ছাত্রের ভিতরে কতজন পাস করেছে। আমরা এখানে দেখলাম যে ৬০ জন ছাত্রের ভিতরে ১৮ জন পাস করেছে। এবারে আমরা এখানে লিখবো যে ৬০ জনে পাস করে ১৮ জন, একজনে কত, ১০০ জনে কত। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল। সবাই ক্লিয়ার? তাহলে চলেন আমরা এবারে ২ নম্বর একটি প্রবলেম সলভ করি। শতকরা ২০ টাকা হার মুনাফায়। তাহলে শতকরা ২০ টাকা হার মুনাফায় এখানে আমাদের কি বোঝাচ্ছে? এটাতে আপনি বোঝাচ্ছে হচ্ছে আর সমান সমান 20%। মনে থাকবে কোথায় লিখে দেবে শতকরা ২০ টাকা মুনাফায় বা শতকরা ২০ টাকা হার মুনাফায়, তাহলে আমরা এখানে মনে রাখবো যে আর সমান সমান 20% যদি এখানে শতকরা থাকে। এরপর এখানে বলছে ৫০০ টাকার, অর্থাৎ আমাদের এখানে আসল হচ্ছে পি সমান সমান কত? ৫০০। ঠিক আছে, পি সমান সমান ৫০০। এরপরে ২ বছর, তাহলে এন সমান সমান কত? 2 ইয়ার। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন কত সেটা জানতে চেয়েছে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। জাস্ট আমরা এখানে যদি একটু মানটা বসাই তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে একটু মানটা বসিয়ে দেখি। আমাদের এখানে পি এর মান কত? পি মান আমরা জানি ৫০০, এখানে লিখবো ৫০০ গুণিত 1 প্লাস আর, তাহলে এখানে 1 প্লাস আর কত? আর হচ্ছে 20%, আর 20%কে আমরা এইভাবে লিখতে পারি 20 ডিভাইডেড বাই 100। পার্সেন্টেজ থাকলে আমরা এইভাবে করে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো যে 20 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন, এন এর মান কত? 2, তাহলে আমরা এখানে লিখবো 2। জাস্ট এবার আমরা এটা একটু ক্যালকুলেশন করব, তাহলে হয়ে যাবে 500 গুণিত, এখানে আমাদের কি লসাগু করা যাবে না, তো আমরা এখানে যদি লসাগু যোগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাব 100। তাহলে 100 উপরে কত হবে? 100 যোগ 20, ঠিক আছে, স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 500 ইন্টু 120 ডিভাইডেড বাই 100, তার উপরে স্কোয়ার। এবারে আমরা এখানে কি করব? এইখানে একটা জিরো, এখানে একটা জিরো আমরা কেটে দিব, তাহলে 0 0 কাটা। তাহলে আমরা আবার এখানে লিখতে পারি 500 গুণিত, এখানে দেখেন কত আছে? 12, 12 কে আমরা স্কোয়ার করলে কত পাবো? 144। আবার এখানে আছে 10, 10 কে স্কোয়ার করলে আমরা কত পাবো? 100 পাবো। কত পাবো? 100 পাবো। ওকে, সো এবারে আমরা এখানে কি করতে পারি? এই 500 আর 100 কি কাটাকাটি করা যায়? তাহলে এখানে 100 কে 100
ঠিক আছে, 100 কে 100, 5 100 500 5। এবার আমরা এখানে 5 আর 144 আমরা গুণ করব। তাহলে আমরা এখানে কত পাবো? আমরা হচ্ছে গুণ করে দেখি, 144 গুণিত 5, তাহলে কত হয়? 5 4 5 20 শূন্য, হায় থাকে 2, 4 5 20 আর 2 22 এর শূন্য, হায় থাকে 2, 5 1 5 6 7, তাহলে কত হলো? 720। তার মানে আমার এইখানে চক্রবৃদ্ধি মূলধন কত? 720। অঙ্কটা কি কঠিন? কঠিন না। জাস্ট একটু আমরা দেখি যে আমার এখানে শতকরা 20 টাকা মুনাফা বলেছে, তার মানে আমার এখানে মুনাফার হার দেওয়া আছে। তো মুনাফার হারকে আমরা এখানে আর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে মুনাফার হার আর সমান সমান 20%। 20%কে আমরা লিখতে পারি 20/100 হিসেবে। এরপর আমাদের এখানে মুনাফায় 500 টাকার, তার মানে আমার এখানে পি আসল হচ্ছে 500, 2 বছর অর্থাৎ এন হচ্ছে 2 ইয়ার, এবং আমরা এখানে জানতে চাই চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা মনে রাখবেন, সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। জাস্ট আমরা এখানে কি বসালাম? পি এর মান বসালাম, 1 প্লাস আর এর মান বসালাম, এখানে যেটা 20/100, তার উপরে এন এর মান। তো এন এর মান কত? 2, তাই আমরা এখানে 2 বসালাম। আর 2 মানে কিন্তু স্কোয়ার, পাওয়ারে যদি 2 থাকে তার মানে সেটা স্কোয়ার। দেন এখানে আমরা কি করলাম? লসাগু নির্ণয় করলাম এই জায়গাটা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে 120/100। এবার এখানে 0 0 কাটা গেল, তাহলে আমি এখানে কত পেলাম? 500 গুণিত কত থাকলো? 12, 12 এর উপর স্কোয়ার মানে 144, 10 এর উপর স্কোয়ার মানে 100। এবারে 100 সঙ্গে 500 আমরা কাটাকাটি করলে কত পাবো? 5 পাবো। এবার 5 আর 144 গুণ করলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে 720। তার মানে আমার এখানে চক্রবৃদ্ধি মূলধন কত? 720। সবাই ক্লিয়ার? তাহলে চলেন আমরা এবারে পরবর্তী 3 নম্বর অঙ্ক দেখি। ক, তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 72,000 না কত একক দশক শতক হাজার অযুত লক্ষ 7,20,000 টাকা মেয়েকে দিলে তার মোট সম্পদের মূল্য কত? আচ্ছা, সে টোটাল কত পার্সেন্ট দিয়েছে? দেখেন 12% আর 58% যোগ করলে হয় 70%। 70%, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তার মানে সে তার 70% দিয়ে দিল। এবার এখানে লেখা আছে অবশিষ্ট। আচ্ছা, একজন ব্যক্তির সম্পত্তি যদি 100% থাকে আর সে দুইজনকে যদি 70% দেয়, তাহলে তার কাছে অবশিষ্ট কত থাকে? 30%। কিন্তু এখানে বলেছে অবশিষ্ট 7,20,000 টাকা। তাহলে আমরা এখানে ধরতে পারি যে 30% সমান সমান 7,20,000 লিখতে পারি আমরা এটা। ওকে, তাহলে 30% মানে যদি 7,20,000 হয়, এখানে বলছে মোট সম্পদের মূল্য কত? মোট সম্পদ মানে 100%। তাহলে 30% এর মূল্য যদি এত টাকা হয়, তাহলে 1% এর মূল্য কত? ভাগ হবে। তাহলে আমরা এখানে ভাগ করে দেবো কত? এত ভাগ 30। এরপর এখানে 100% সমান সমান এখানে কত হবে? ইন্টু 100, নিচে 30। এবার আমরা এখানে কি করব? এই একটা শূন্য, এই একটা শূন্য আমরা এখানে কেটে দিলাম। এবার এখানে কত থাকলো? একক দশক শতক হাজার, 72,000। আমরা 3 দিয়ে 72কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কত পাবো? আমরা এখানে পাবো হচ্ছে 24। কত পাবো আমরা? 24। 3 24 72। তাহলে আমরা এখানে 3 একে কাটবো, এখানে হবে 24। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখানে কত পাবো? 24, তারপর 3টা 0, তাহলে 24, 3টা 0, তার সঙ্গে এখানে 100 গুণ, 100 গুণ মানে এখানে আরো 2টা 0, সো আমরা এখানে আর 2টা 0 বসিয়ে নিব। তাহলে কত পেলাম? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 24 লক্ষ। তার মানে তার টোটাল সম্পত্তি পরিমাণ হচ্ছে 24 লক্ষ। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 24 লক্ষ। ক্লিয়ার? জাস্ট কিছুই না, আমাদের এখানে বলেছে তার 12% স্ত্রীকে দিল এবং 58% ছেলেকে দিল, অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলে মোট সম্পদ কত? এখানে আমরা আগে বের করবো যে সে কত পার্সেন্ট দিয়েছে। সে 70% দিয়েছে, তাহলে তার কাছে অবশিষ্ট কত আছে? 30%। কিন্তু এখানে বলা আছে সে অবশিষ্ট সম্পত্তি হচ্ছে 7,20,000। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে 30% মানে 7,20,000, তাহলে 1% মানে কত? 100% মানে কত? শেষ। খুব কি জটিল? জটিল না। ওকে, তাহলে চলেন আমরা এবারে পরবর্তী 4 নম্বর একটি ম্যাথ দেখি। কি বলছে? চালের দাম 25% বেড়ে যাওয়ায়, অর্থাৎ আগে যত ছিল তার চেয়ে 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন? আচ্ছা, 25% বেড়ে যাওয়াতে তাহলে এখন কত টাকা? 120 টাকা, তাই না?
সরি 25% বেড়ে যাওয়াতে তাহলে কত, 125 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তার বর্তমান চালের ব্যয়, ঠিক আছে, তাহলে বর্তমান ব্যয় হচ্ছে 125 টাকা। তাহলে পূর্বের কত, আমরা এখানে ধরে নিব যে তার পূর্বের ব্যয় 100 টাকা, ঠিক আছে, কারণ এখানে বলেছে পার্সেন্টেজ, যখনই কোথাও পার্সেন্টেজে দেওয়া থাকবে আমরা ধরে নিব যে সেখানে 100 আছে। তাহলে তার পূর্বের ব্যয় ছিল 100 টাকা, তাহলে বর্তমানে ব্যয় হচ্ছে তার 120 টাকা। তাহলে এখানে কি বলেছে, সে এমন ভাবে ব্যবহার কমালে যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তাহলে আমরা এখানে এইভাবে কথাটাকে লিখতে পারি যে সে এমন ভাবে চালের ব্যবহারটা কমালো যেন 125 টাকার পরিবর্তে খরচ হয় সমান সমান 100 টাকা। বিষয়টা ক্লিয়ার? দেখেন, সে আগে ব্যয় করত কত টাকা, পূর্বের ব্যয় কত, তার পূর্বের ব্যয় হচ্ছে 100 টাকা এবং বর্তমান ব্যয় হচ্ছে 125 টাকা। তাহলে আমরা এখানে কথাটাকে এটা লিখলাম যে সে এমন ভাবে ব্যবহার কমালো যেন 125 টাকার পরিবর্তে তার খরচ হয় 100 টাকা, মানে আগের মতোই তার খরচ হয়। তাহলে এবার এখানে বলেছে কি যে শতকরা বললে আমরা 100তে হিসাব করব। তাই এখানে লিখবো যে অতএব 1 টাকার পরিবর্তে কত খরচ হয়, এখানে 100 ডিভাইডেড বাই 125 টাকা। অতএব 100 টাকার পরিবর্তে, কারণ সে কিন্তু 100 টাকা কিন্তু খরচ করতো, তাই এখানে আমরা লিখবো 100 টাকার পরিবর্তে খরচ হয়, এখানে কত, 100 গুণিত 100 ডিভাইডেড বাই 125 টাকা। তাহলে আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি, তাহলে আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে এখানে কত হয়, 5 25 সঙ্গে 125, 5 25 সঙ্গে 125, আর এদিকে হচ্ছে 5 20 সঙ্গে 100। এবারে 25 একটা 25, 4 25 সঙ্গে 100, তাহলে 4 20 সঙ্গে কত হয়, 80, ঠিক আছে, 80%। তাহলে সে যদি 100 টাকার পরিবর্তে তাকে কত খরচ করতে হবে, 80 টাকা খরচ করতে হবে। তার মানে শতকরা কত ভাগ কমালেন, 20% কমালেন। তাহলে সঠিক উত্তর কত, ক নম্বর 20%। আমরা একটু আবার বোঝার চেষ্টা করি। চালের দাম 25% বেড়ে গেছে, তাহলে আমরা ধরবো পূর্বে চালের দাম ছিল 100 টাকা, বর্তমানে হয়ে গেছে 125 টাকা। তাই 125 টাকাই হয়, এই ব্যক্তিটা এমন ভাবে ব্যবহার কমালেন যেন তার 125 টাকা খরচ না হয়, যেন তার 100 টাকাই খরচ হয়। বিষয়টি ক্লিয়ার? তাই এখানে আমরা লিখবো যে বর্তমান ব্যয় 125 টাকা, তাহলে পূর্বের ব্যয় ছিল 100 টাকা। আচ্ছা, তাহলে সে এমন ভাবে ব্যবহার কমালেন যেন 125 টাকার পরিবর্তে তার খরচ হয় 100 টাকা, মানে আগে 100 খরচ হতো, তাই 100ই যেন তার খরচ হয়। এবারে বলছে যে শতকরা কত ভাগ কমালেন, তাই আমরা এখানে যে কাজটা করব যে 1 টাকার পরিবর্তে সে কতটুকু খরচ করে সেটা লিখলাম, এবং 100 টাকার পরিবর্তে সে কতটুকু খরচ করে সেটা আমরা লিখলাম। তাহলে 100 টাকার পরিবর্তে খরচ করে কত টাকা, 80 টাকা। তার মানে সে কত পার্সেন্ট কমাইলো, 20%। কিভাবে, যে 100% থেকে 80% আমরা বাদ দিব, তাহলে আমরা যেটা পাবো 20%, সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আবার একটু রিপিট করে দেখে নেবেন, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এবং এটা অবশ্যই আপনারা লিখে প্র্যাকটিস করবেন। চলেন এবারে আমরা পরবর্তী 5 নম্বর একটি ম্যাথ দেখি, যে 13 × 3/4% সমান কত। সো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আমরা এটাকে সরল করে নিব। তার জন্য আমাদের যেটা করতে হবে যে 4 আর 13 গুণ করতে হবে এবং উপরে যে 3 সেটা আমাদের যোগ করতে হবে। তাহলে একটু করি, 4 13 কত হয়, 52, 52 আর উপরে 3 যোগ করলে হয় 55। তাহলে আমরা কি লিখলাম, 55 ডিভাইডেড বাই 4। এত পার্সেন্ট মানে হচ্ছে গুণিত 1/100। পার্সেন্টেজ যদি কোথাও দেওয়া থাকে তাহলে আপনি এইভাবে লিখবেন, গুণিত 1/100। তাহলে আমরা এবার এখানে একটা কাজ করতে পারি, কাটাকাটি। 5 11 55, 5 20 100, তাহলে কত হয়, 11 কে 11 ডিভাইডেড বাই 4 20 80। তাহলে এত পার্সেন্ট সমান সমান কত, 11/80, অর্থাৎ আমাদের সঠিক উত্তর ক নম্বর। বিষয়টি সবাই ক্লিয়ার?
ওকে, তাহলে এখানে কি করলাম, জাস্ট এই মিশ্র থেকে সরল করলাম, পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজের পরিবর্তে আমরা এখানে গুণিত 1/100 করলাম। এবার আমরা উপরে 55 আর 100 কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর তার কাটাকাটি হয় না, তাই এখানে আমরা লিখলাম 11 গুণিত 1 মানে 11, 4×20 আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। চলেন এবারে আমরা পরবর্তী অঙ্কটি দেখি। 6 নম্বর অঙ্ক কি বলছে, 4 টাকায় একটি করে কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে শতকরা 20% লাভ হবে। তাহলে আমি এখানে ধরে নিতে পারি যে আমার ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% লাভে আমার বিক্রয় মূল্য কত টাকা? আমার বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। ক্লিয়ার? তাহলে 20% আমি লাভ করতে চাই, তাহলে আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হতে হবে 120 টাকা। এবারে এখানে বলছে 4 টাকায় কমলা কিনে, 4 টাকা, তো আমার এখানে ক্রয় মূল্য 4 টাকা, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120/100 টাকা, এবং আমাদের ক্রয় মূল্য 4 টাকা হলে হবে বিক্রয় মূল্য 120 গুণিত 4/100, এত টাকা। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, কাটাকাটি করব। তাহলে এখানে হয় 4 একে 4, 4×25 কত হয়? 125। এবারে আমরা এখানে কত দিয়ে কাটাকাটি করতে পারি? আমরা এখানে যদি 5 দিয়ে যদি কাটি, তাহলে এখানে হবে 5×5 = 25, আর এখানে কত হবে? এখানে হবে হচ্ছে আপনার 5×100, 5×24, ঠিক আছে, 24 হবে। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে কত? 24/5। আচ্ছা, এবারে কি বলতেছে, তাহলে আমার এই 4 টাকার কমলা বিক্রি করতে হবে 24/5 টাকায়। তাহলে এবারে আমি এখানে এইভাবে করে লিখতে পারি, ঠিক আছে, আমি এই জায়গাটা একটু সেপারেট করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমি এবার এখানে কি লিখবো, যে এত টাকায় বিক্রি করতে হবে আমার একটি কমলা। ঠিক আছে, এখানে কি বলেছে, 24 টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে। তাহলে আমি এখানে এইভাবে লিখবো যে 24/5 টাকায় বিক্রি করতে হবে একটি কমলা, কারণ আমার এখানে একটি কমলার ক্রয় মূল্য ছিল 4 টাকা, বিক্রয় মূল্য এত, তার মানে আমার এখানে কি এত টাকায় বিক্রি করতে হবে একটি কমলা। অতএব 1 টাকায় বিক্রি করতে হবে, কি 1 টাকায় কি কম বিক্রি করতে হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের ভাগ হবে, ভাগটা কি 1/24/5। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমাদের 100 টাকায় কত, সরি 100 না, এখানে দেওয়াই আছে 24, তাহলে আমরা এখানে লিখবো যে 24 টাকায় বিক্রি করতে হবে কয়টি কমলা। এখানে আমরা গুণ করব, তাহলে 1 গুণিত 24, এখানে দেখেন 5টা কিন্তু সবার নিচে আছে, এটা কোথায় চলে যাবে, সবার উপরে চলে যাবে, তাহলে এখানে হবে গুণিত 5 ডিভাইডেড বাই এই যে 24, এই 24টা এখানে থাকবে। এবার এই 24 কাটাকাটি হয়ে গেল, কত থাকলো 5 গুণিত 1 সমান 5 একে 5। তাহলে আমার 24 টাকা বিক্রি করতে হবে কতটি কমলা? 5টি কমলা, অর্থাৎ আমার এখানে সঠিক উত্তর গ নম্বর। ঠিক আছে, তাহলে চলে এটা আমরা একটু আরেকবার বোঝার চেষ্টা করি। কি বলছে, 4 টাকায় একটি কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে শতকরা 20% লাভ হবে। যখনই বলবে 20% লাভ হবে, 30% লাভ হবে, আমরা এইভাবে চিন্তা করব যে আমার ক্রয় মূল্য 100 টাকা, তাহলে এখানে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 + 20 = 120 টাকা, কারণ পার্সেন্টেজ হিসাব করা হয় 100-তে। তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 120, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত কম হবে? 120/100। তাহলে আমার ক্রয় মূল্য এখানে বলেছে 4 টাকা, 4 টাকায় কিনে, তাহলে ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 24/5 টাকা। এবার আমাকে এখানে বলেছে 24 টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে। আমি এখানে পেলাম 24/5 টাকায় আমাকে একটি কমলা বিক্রি করতে হবে, তাহলে এখানে এটাই লিখবো যে 24/5 টাকায় বিক্রি করতে হবে একটি কমলা, অর্থাৎ 1 টাকায় বিক্রি করতে হবে কতখানি কমলা, এবং 24 টাকায় বিক্রি করতে হবে কত কমলা। সো এখানে আমাদের ভাগ করতে হবে, হ্যাঁ, যে এই 1টা এখানে আমরা লিখবো, এই 1 ডিভাইড বাই 24/5, এটা এখানে ভাগ হয়ে গেল। তারপর আবার এখানে 24 টাকায়, তাহলে 24টা এখানে গুণ হবে, তাহলে 1 গুণিত 24, আর 3 তলা, 1 তলা 2 তলা 3 তলা, 3 তলা অঙ্কের ক্ষেত্রে যেটা সবচেয়ে নিচে হয় সেটা চলে যায় সবার উপরে, এবং এই যে 24 নিচে থেকে যাবে, তাহলে 24 কাটা, তাহলে 5 একে 5। তার মানে আমার এখানে 24 টাকায় বিক্রি করতে হবে 5টি কমলা, যদি আমি 20% লাভ করতে চাই। আশা করি অঙ্কটি আপনারা ক্লিয়ার। যদি না বুঝে থাকেন তাহলে আবার একটু রিপিট দেখে নেবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। চলেন এবারে আমরা পরবর্তীতে 7 নম্বর অঙ্ক দেখি। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হবে। তাহলে আমরা যখন সংখ্যাটা তো চিনি না, তাহলে আমরা এখানে ধরে নেব কি ক,
কোন সংখ্যার র, র মানে এর, আর এর মানে গুণ 60%, 60% মানে 60 ডিভাইডেড বাই 100 থেকে, থেকে মানে বিয়োগ 60, ঠিক আছে? এত থেকে 60 বিয়োগ করলে, বিয়োগ করলে ফলাফল মানে সমান সমান 60। সমীকরণটা একটু বুঝেন, কোন সংখ্যার, কোন মানে আমি চিনি না তাই এখানে লিখলাম ক, কোন সংখ্যার র, র মানে এর, এর মানে গুণ, গুণিত 60%, পার্সেন্ট মানে 60 ডিভাইডেড বাই 100 থেকে 60 বিয়োগ করলে তাহলে বিয়োগ 60, ফলাফল, ফলাফল মানে সমান সমান 60 হবে, 60 এখানে লিখলাম। এবার আমরা এখানে কি করব দেখেন, 60 এখানে মাইনাস আছে, ওই পারে গেলে হয়ে যাবে প্লাস, তাহলে আমি এখানে লিখবো ক গুণিত 60 বাই 100 সমান সমান মাইনাস 60 ওই পারে গেলে যদি প্লাস 60 হয় তাহলে কত, 60 60 120, কত হবে 120। আচ্ছা এবারে এখানে দেখেন এই পারে কি, এই 100টা কি ভাগ অবস্থায় আছে, তাহলে এটা ওই পারে গেলে গুণ হয়ে যাবে, তাহলে আমি এখানে লিখতে পারি ক গুণিত 6 সমান সমান 120 গুণিত 100, এটা এখানে ভাগ আকারে ছিল, ওই পারে গেলে গুণ হয়ে গেল। আচ্ছা এবার আবার দেখেন 6 এখানে গুণ অবস্থা আছে, ওই পারে কি ভাগ হয়ে যাবে, তাহলে এখানে ক সমান সমান 120 গুণিত 100 ডিভাইডেড বাই 6, তাহলে আমরা এখানে ক এর মান অর্থাৎ কোন সংখ্যার আমি মানটা পেয়ে যাবো, তাহলে এখানে আমি কত করবো দেখেন 6 কে 6, 6 20 120, তাহলে এবার 20 আর 100 যদি আমি গুণ করি তাহলে আমি এখানে কত পাবো, 20 আর 100 গুণ করলে আমি এখানে পাবো হচ্ছে 2000। তার মানে আমার এখানে কোন সংখ্যাটা, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে 60 ছিল, হ্যাঁ, তো এখানে আমি এখানে 60 হবে এবং এইখানে আমাদের হবে 60, তাহলে 60 দিয়ে 120টা ভাগ করলে কত হয়, আমাদের এখানে হবে হচ্ছে 2 হবে, ঠিক আছে? আমাদের এখানে কত হবে, আমাদের এখানে হবে হচ্ছে 2 হবে, 2 শুধু 2 হবে, বিষয়টি আপনারা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে কত পেলাম, 2 পেলাম, 60 দিয়ে 120টা ভাগ করলে 2, তাহলে 100 দুগুণে 200 হবে, ঠিক আছে? কত হবে, 200 হবে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর 200। সো অঙ্কের ভিতরে কিন্তু এরকম ভুল করা যাবে না। দেখেন কোন সংখ্যা, তাহলে আমি এখানে সমীকরণটা তো বুঝলাম, তারপরে ক গুণিত 60 বাই 100 সমান সমান এই মাইনাস 60 পেয়ে গেলে প্লাস 60 120। আচ্ছা এবার এখানে এটা ভাগ অবস্থায় আছে, ওই পারে গেলে গুণ হবে, তাহলে আমি লিখলাম ক গুণিত 60 সমান সমান 120 গুণিত 100। আচ্ছা এবার আবার এখানে কি 60 গুণ অবস্থায় আছে, এই নিচে আসলে হয়ে যাবে ভাগ, মানে সমান সমান ওই সাইডে কি হবে, ভাগ হবে, তাহলে ক সমান সমান 120 গুণিত 100 ডিভাইড বাই 60, এবার 60 ডিভাইডেড বাই 120 সমান সমান হবে 2, এবার 100 দুগুণে 200, তার মানে আমার এখানে ক এর মান 200, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত উত্তরটি হবে 200। জাস্ট এখানে একটু মিস্টেক হয়েছিল, এখানে আমরা ভুলবশত 60 এর জায়গাতে আমরা 6 ধরে নিয়েছিলাম, একটা জিরো দিতে ভুলে গেছিলাম, সো দ্যাট 2000 চলে আসছিল উত্তর, বাট এখন 200। আশা করি আপনারা ক্লিয়ার। ওকে, চলেন পরবর্তী 8 নম্বর অঙ্কটা একটু দেখি। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? কি বলেছে, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। আমাদের অঙ্কটি খুবই সহজ, আমরা জাস্ট এই গণিত পরীক্ষাতে যত পার্সেন্ট পাস করেছে এটা থেকে আমরা এই যে উভয় বিষয়ের পাস এটা আমরা বিয়োগ করব। তাহলে দেখেন গণিত, কি বললাম, গণিত বিয়োগ উভয় সমান সমান কি, গণিতে কত 80% মাইনাস উভয় বিষয়ে কত 60% সমান সমান কত হয় 20%। এবার আবার কি করব দেখেন, বাংলায় কত 70%, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বাংলা, অর্থাৎ শুধু বাংলায় যে পাস করেছে বিয়োগ উভয় বিষয়ে পাস, ঠিক আছে? তাহলে এখানে কত হবে 70% মাইনাস 60% সমান সমান কত হয় 10%। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে যে এখানে শুধুমাত্র গণিতে, ঠিক আছে, এখানে কোন পরীক্ষা সেক্ষেত্রে এত পার্সেন্ট গণিত, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম শুধুমাত্র গণিতে আমাদের এখানে পাস করেছে হচ্ছে 20%, শুধুমাত্র বাংলাতে পাস করেছে 10% এবং উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস কত 60%। এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে উভয় বিষয়ে পাস এইটা এবং এইটা, এই দুটো আমরা যোগ করব, তাহলে এখানে কত হয় 60 যোগ 20 যোগ 10, তাহলে আমার এখানে মোট পাস করেছে কত পার্সেন্ট 90%, কত 90%, ঠিক আছে? তাহলে শতকরা কতজন ফেল করলো উভয় বিষয়, তাহলে এখানে আমার কি করতে হবে জানেন, এই 100%, ঠিক আছে, আমরা এখানে কি করব 100% মাইনাস 90% সমান সমান 10%, তার মানে আমরা এখানে উভয় বিষয়ে ফেল করলো হচ্ছে 10%। জাস্ট আপনি প্রসেসটা একটু দেখেন,
যে আমার এখানে 80% গণিতে পাস করেছে এবং উভয় বিষয়ে পাস করেছে 60%। তাহলে শুধু গণিতে যদি আমি এখানে বের করতে চাই তাহলে এখানে গণিত বিয়োগ উভয় পার্সেন্ট, ঠিক আছে। তাহলে এখানে 80 বিয়োগ 60 সমান 20% শিক্ষার্থী শুধুমাত্র গণিতে। আবার এখানে বাংলাতে কত পার্সেন্ট? 70%। তাহলে বাংলার যে 70% সেটা থেকে আমরা উভয় পার্সেন্ট বিয়োগ করব, মানে এই উভয় বিষয়ে যত পার্সেন্ট পাস করেছে তাহলে কত পেলাম? 10%। এবার যেটা করব সেটা হচ্ছে উভয় বিষয়ে যতজন পাস করেছে সেইটা শুধুমাত্র গণিত এবং শুধুমাত্র বাংলা এই তিনটা আমরা যোগ করব, যোগ করে আমরা পাবো 90%। তার মানে আমরা 90% শিক্ষার্থী পাস করেছে। তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে? উভয় বিষয়ে ফেল করেছে 100 বিয়োগ 90 সমান সমান 10%। মনে থাকবে? জাস্ট একটু প্রসেসটা মনে রাখবেন, তাহলে এই অঙ্কটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। চলেন এবার আমরা পরবর্তী 9 নম্বর অঙ্কটা দেখি। রহিমের বেতন 30% বৃদ্ধি পায়, বর্তমানে এত টাকা পায়, পূর্বে তার বেতন কত ছিল? আচ্ছা, 30% আমরা আগেই বলেছি 30% বা যে কোনো পার্সেন্ট যদি থাকে তাহলে আমরা 100তে হিসাব করব, ঠিক আছে। তাহলে রহিমের বেতন 30% বৃদ্ধি পেল, তাহলে আমরা যদি ধরে নিই যে তার আগের বেতন ছিল 100 টাকা, তাহলে 30% বৃদ্ধি পেয়ে বেতন কত হলো? 130 টাকা। আমাদের এখানে জানতে চেয়েছে তার পূর্বের বেতন কত, তাহলে আমরা পূর্ব কথাটা আমরা ডানে রাখবো। তাহলে এখানে লিখবো বর্তমান 130 টাকা হলে পূর্বে তার বেতন কত ছিল? তার পূর্বে ছিল 100 টাকা। ক্লিয়ার? যেহেতু এখানে 30% বেতন বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমানে যদি সে 130 টাকা পায় তাহলে তার পূর্বে বেতন ছিল 100 টাকা, যেহেতু আমরা 100 এর সঙ্গে আমরা 30% যোগ করেছি। ওকে, তাহলে তার বর্তমানে যদি 1 টাকা হয়, বর্তমানে তার 1 টাকা হলে পূর্বে কত ছিল? পূর্বে 100 ডিভাইডেড বাই 130। এখানে তার বর্তমান বেতন 11,050, তাহলে তার বর্তমানে বেতন 11,050 টাকা হলে তার পূর্বের বেতন কত? 100 গুণিত 11,050 ডিভাইডেড বাই 130। আমরা এখানে কি করব? কাটাকাটি করব। এই যে একটা জিরো এবং এই যে একটা জিরো আমরা এখানে কেটে দিলাম, তাহলে আমরা এখানে কত হয়? 13। 13 সঙ্গে আমরা 1105 মানে বিয়োগ করব, তাহলে আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি, মানে সরি ভাগ করব। তাহলে এখানে 13 ডিভাইডেড বাই 1105, 1105। ওকে, এবার আমরা 13 সঙ্গে আমরা কত গুণ করতে পারি? 8 গুণ করতে পারি। তাহলে হয় 8 10 80, 3 8 24, 104। তাহলে হচ্ছে 13 8 104। তাহলে 110 থেকে 104 বিয়োগ করলে কত হয়? 6। আর এখানে হবে 5 65। তাহলে আমরা এখানে কত আমরা এখানে হচ্ছে 5 দিয়ে গুণ করতে পারি, 5 13 65। তাহলে এখানে হবে 5 5 13 65। তাহলে ওকে 85। তাহলে আমরা এখানে 13 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হয়? 85। তাহলে এখানে 85 আর 100 কত হয়? 8,500। তাহলে তার পূর্বের বেতন কত ছিল? 8,500 টাকা। ক নম্বরটা সঠিক উত্তর। জাস্ট কিছুই না, 30% যেহেতু তার বেতন বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা ধরে নেব বর্তমানে তার বেতন 130 টাকা। তাহলে বর্তমানে 130 হলে পূর্বে কত ছিল? 100 ছিল। তাহলে বর্তমানে 1 টাকা হলে পূর্বে কত? বর্তমানে 11,050 টাকা হলে তার পূর্বে বেতন কত ছিল। জাস্ট আমরা এখানে যদি ভাগটাতে যদি আমরা কোনো রকম ভুল না করি তাহলে কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর আমরা পেয়ে যাব। জাস্ট আমাদের ভাগে ভুল করা যাবে না। ওকে, এখানে আমরা যে ভাগটা যে করলাম, এই ভাগ যদি আপনার ভুল না হয় তাহলে এই অঙ্কটা আপনি পেরে যাবেন। ওকে, তাহলে চলেন আমরা এবার পরবর্তী 10 নম্বর একটি অঙ্ক দেখি। কি বলছে যে শফিকের আয় সালামের আয় অপেক্ষা 25% বেশি। তাহলে কি হচ্ছে? শফিকের আয় সালামের আয় অপেক্ষা। তাহলে আমরা এখানে ধরবো সালামের আয় 100 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরে নিব, কারণ আমরা যার উপর ডিপেন্ড করে বৃদ্ধি বা কম হবে আমরা তারটা 100 ধরে নিব। তাহলে এখানে সালামের উপর ডিপেন্ড করে শফিকের 25% বেশি, তাহলে আমরা এখানে ধরে নিব সালামের আয় 100 টাকা। তাহলে শফিকের আয় কত? শফিকের 25% বেশি, তাহলে শফিকের আয় সমান সমান 100 যোগ 25 মানে 125 টাকা। আচ্ছা, এবার এখানে বলছে সালামের আয়, ঠিক আছে। এই যে সালামের আয়, এই সালামের আয় শফিকের আয় অপেক্ষা শতকরা কত কম? শতকরা কত কম? তাহলে আমরা এখানে ধরে নিব যে শফিকের আয় 125 টাকা হলে, ঠিক আছে। শফিকের আয় এখানে কি বলেছে? শফিকের আয় অপেক্ষা শতকরা, শতকরা কততে হিসাব করতে হয়? 100তে হিসাব করতে হয়। তাহলে আমরা এখানে লিখবো শফিকের আয় 125 টাকা হলে সালামের আয়, আবার আমরা জাস্ট উল্টা করে লিখবো, ঠিক আছে। সালামের আয় 100। আচ্ছা, আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা এটাকে এক লাইনে লিখবো, ঠিক আছে। আমরা এখানে এক লাইনে কথাটাকে লিখবো, সেটা হচ্ছে যে
শফিকের আয় 125 টাকা হলে সালামের আয় কত? 100 টাকা। 100 টাকা। দেখেন জাস্ট শফিকের আয় যদি 125 টাকা হয় তাহলে সালামের আয় কত টাকা? 100 টাকা। তাহলে এখানে কি বলেছে? শতকরা। তাহলে আমরা শতকরা বের করতে কি করতে হবে? আগে 125 টাকা, 1 টাকা, তারপর 100 টাকা। তো শফিকের 125 টাকা হলে সালামের আয় 100 টাকা। অতএব শফিকের আয় 1 টাকা হলে সালামের আয় কত হবে? 100 ডিভাইডেড বাই 125। এরপর এখানে কি বলছে? শফিকের আয় 100 টাকা হলে সালামের আয় কত হবে? 100 গুণিত 100 ডিভাইডেড বাই 125। আমরা এখানে যদি কাটাকাটি যদি করি তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 80। কত পাবো আমরা এখানে? 80। তাহলে শফিকের আয় যদি 100 টাকা হয় তাহলে সালামের আয় কত টাকা? 80 টাকা। তাহলে শফিকের আয়, হ্যাঁ, সালামের আয় শফিকের আয় থেকে শতকরা কত কম? 20 টাকা কম হচ্ছে। মানে শফিকের আয় যদি 100 টাকা হয় তাহলে সালামের আয় 80 টাকা। কত টাকা কম? 20 টাকা কম। তার মানে 20% কম। ওকে, অঙ্কটা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। এখানে শফিকের আয় সালামের আয় অপেক্ষা 25% বেশি। তাহলে আমরা এখানে ধরে নেব সালামের আয় 100 টাকা, তাহলে শফিকের আয় হচ্ছে 125 টাকা। আচ্ছা, এবারে এখানে সালামের আয় শফিকের আয় অপেক্ষা শতকরা কত কম। তাহলে আমরা এখানে ধরে নেব শফিকের আয় 125 টাকা হলে সালামের আয় 100 টাকা। শফিকের আয় 1 টাকা হলে সালামের আয় কত? শফিকের আয় 100 টাকা হলে সালামের আয় কত? কেন আমরা এখানে 100 ধরলাম? কারণ আমাদের এখানে শতকরা জানতে চাইছে, আর শতকরা জানতে চাইলে আমাদের 100টা হিসাব করতে হবে। সো আমরা এখানে পেয়ে গেলাম শফিকের আয় 100 টাকা হলে সালামের আয় 80 টাকা। অর্থাৎ এখানে কত কম? 20% কম। ক্লিয়ার সবাই? চলেন এবারে আমরা পরবর্তী অঙ্কটি দেখি। আমাদের এখানে 11 নম্বর অঙ্ক কি বলছে? একজন বিক্রেতা একটি ঘড়ি 1600 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। যদি সে 10% লাভ করতে চায় তবে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে? অঙ্কটা দেখেন একটু, যে 1600 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, আবার এখানে পার্সেন্ট, তাহলে আমরা 100তে চিন্তা করব। 20% ক্ষতি হয়, তাহলে আমি ধরে নিব যে এই ঘড়িটির ক্রয় মূল্য মানে অরিজিনাল মূল্য, হ্যাঁ, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান সমান 80 টাকা। কেন 80 টাকা? কারণ 20% ক্ষতিতে বিক্রয় করেছে, তাই 100 থেকে 20 কম হবে, তাহলে 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। আচ্ছা, এবার এখানে কি বলছে? যদি সে 10% লাভ করতে চায়। আচ্ছা, 10% যদি সে লাভ করতে চায় তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? ঘড়িটা 110 টাকায় বিক্রি করতে হবে, কারণ ঘড়িটার মূল্য 100 টাকা, সে 10% লাভ করতে চায়, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? 110 টাকা। এখন বলছে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার এখানে লিখতে পারি যে বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য তার কত? 80 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য 80 টাকা, কিন্তু বিক্রয় করতে হবে কত টাকায়? 110 টাকায়। তাহলে আমরা এখানে লিখবো এইভাবে যে বিক্রয় করেছে সমান সমান 80 টাকায়। বিক্রয় করতে হবে, ঠিক আছে, করতে হবে কত টাকায়? করতে হবে কত টাকায়? 110 টাকায়। সে বিক্রয় করেছে 80 টাকায়, কিন্তু বিক্রয় করতে হবে 110 টাকায়। তাহলে বিক্রয় করেছে 1 টাকায়, সে ঘড়িটা ধরলাম যে 1 টাকায় বিক্রি হয়েছে, তাহলে বিক্রয় করতে হবে কত টাকায়? 110 ডিভাইডেড বাই 80। তাহলে এখানে বিক্রয় করেছে 1600 টাকায়, তাহলে আমরা এখানে এবার লিখবো বিক্রয় করেছে 1600 টাকায়। তাহলে থেকে বিক্রয় করতে হবে কত টাকায়? যদি সে লাভ করতে চায় তাহলে এখানে লিখবো যে 110 গুণিত 1600 ডিভাইডেড বাই 80। একটা জিরো কাটা, 8 দিয়ে 160কে যদি আমরা কাটি তাহলে কত হয়? 8 20। তাহলে এখানে কত হয়? 110 গুণিত 20, তাহলে 11 দুগুণে 22, তার সঙ্গে দুইটা জিরো বসিয়ে দিলাম, তাহলে কত? 2200। তার মানে আমরা এখানে 2200 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি আরেকবার। কি বলছে? একজন বিক্রেতা একটি ঘড়ি 1600 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। 20% ক্ষতি বলতে আমরা ধরে নিব সেটার ক্রয় মূল্য বা অরিজিনাল মূল্য 100 টাকা, 20% ক্ষতিতে যেহেতু বিক্রি করেছে তার মানে বিক্রয় মূল্য 80 টাকা। এবারে
আমরা এবার ধরে নিব যে কি বলছে 10% লাভ করতে চায়। 10% যদি সে লাভ করতে চায়, প্রোডাক্টের মূল্য 100 টাকা, সে 10% লাভ করতে চায়, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? 110 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু সে বিক্রি করেছে কত? 80 টাকায়। বিক্রি করেছে কত? 80 টাকায়। সো আমরা এভাবে লিখবো, বিক্রি করেছে 80 টাকায়, কিন্তু বিক্রি করতে হবে 110 টাকায় যদি সে লাভ করতে চায়। এবারে সে 1600 টাকায় বিক্রি করেছে, তাহলে আমরা এবারে 80 টাকায়, এখানে আমরা ধরে নিবো যে বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রি করতে হবে কত টাকা? 110 টাকায়। তাহলে বিক্রয় মূল্য অর্থাৎ সে যে এটা যে করেছে, তাহলে আমরা এবার লিখবো যে বিক্রয় যদি সে একটাই করে থাকে তাহলে বিক্রি করতে হবে কত টাকায়, এবং সে বিক্রি যেহেতু করেছে 1600 টাকায়, তাহলে তাকে বিক্রি করতে হবে কত টাকায়। জাস্ট সেটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 2200। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে 2200। জাস্ট আপনি একটু প্রসেসটা ফলো করবেন, ঠিক আছে? যে 20% ক্ষতিতে সে 80 টাকায় বিক্রি করেছে। একটা প্রোডাক্টের মূল্য যদি 100 টাকা হয়, সে 20% ক্ষতিতে 80 টাকায় বিক্রি করেছে। এবারে এখানে তাকে 10% লাভ করতে হবে, তাহলে তাকে বিক্রি করতে হবে 110 টাকায়। এবারে আমি এখানে ধরে নেবো সে বিক্রি করেছে 80 টাকায়, কিন্তু তাকে বিক্রি করতে হবে 110 টাকায়। তাহলে সে বিক্রি করেছে 1 টাকায়, করতে হবে কত টাকায়? বিক্রি করেছে 1600 টাকায়, তাহলে তাকে বিক্রি করতে হবে কত টাকায়। ক্লিয়ার সবাই? একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কয়েকবার খাতাতে এটা প্র্যাকটিস করবেন, আশা করি বুঝে যাবেন। ওকে, চলেন এবার আমরা পরবর্তী 12 নম্বর একটি অঙ্ক দেখি। 12 নম্বর অঙ্ক কি বলছে? জামিল তার আয়ের 50% খাবারে, 20% পোশাকে এবং 15% উপহার সামগ্রী ক্রয়ের জন্য ব্যয় করেন। বাকি আয়ের পরিমাণ 300 টাকা হলে তার মাসিক আয় কত টাকা? আচ্ছা, সে টোটাল কত পার্সেন্ট খরচ করছে? 50, আর 20-এ 70, আর 15-তে 85। ধরলাম যে তার টোটাল ইনকাম হচ্ছে 100%। সে খরচ করছে কত পার্সেন্ট? 85%। তার কাছে থাকছে কত পার্সেন্ট? 15%। সে থাকছে কত? 15%। এবারে কিন্তু বলেছে বাকি আয় মানে 15%। 15%-এর মূল্য হচ্ছে 300 টাকা, বাকি আয়ের পরিমাণ 300 টাকা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 15% সমান সমান 300 টাকা। তাহলে 1% সমান সমান কত? 300 ভাগ 15 টাকা। এখানে কি বলেছে? তার মাসিক আয় মানে মোট আয়, তাহলে 100%। 100% সমান সমান 300 ইন্টু 100 ডিভাইডেড বাই 15। ঠিক আছে? তাহলে আমরা এবার এখানে কি করব? এই 15 দিয়ে আমরা এটাকে যদি কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 20। তাহলে 20 আর 100 যদি আমরা গুণ করি তাহলে এখানে কত পাবো? 2000। কত পাবো? 2000। তাহলে তার ইনকাম কত টাকা? ইনকাম হচ্ছে খ নম্বর 2000 টাকা। ক্লিয়ার? জাস্ট কিছুই না, সে মোট কত পার্সেন্ট খরচ করে? ধরলাম তার টোটাল ইনকাম হচ্ছে 100%, টোটাল ইনকাম 100%, সে টোটাল খরচ করছে 85%, তার কাছে থাকছে কত পার্সেন্ট? 15%। এবার এখানে বলছে বাকি আয়ের পরিমাণ 300 টাকা, তার মানে বুঝে নিব যে এই যে 15% যে তার বাকি থাকছে, এই 15% মানে 300 টাকা। তাহলে 1% মানে কত? 100% মানে কত? যেহেতু এখানে তার মাসিক আয় অর্থাৎ তার 100% আয় জানতে চেয়েছে, তাই আমি এখানে 100% আয় বের করে ফেললাম 2000 টাকা। ক্লিয়ার? ওকে, চলেন আমরা এবারে পরবর্তী 13 নম্বর অঙ্ক দেখি। একটি বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে এবং প্রস্থ 10% কমলে, এখানে সব কিন্তু পার্সেন্টে দেওয়া, তাহলে আমরা 100 ধরে নিব। তাহলে ধরবো যে তার পূর্বের দৈর্ঘ্য, ঠিক আছে, তার পূর্বের দৈর্ঘ্য, তার পূর্বের দৈর্ঘ্য সমান সমান 100। তাহলে বর্তমানে 20% বৃদ্ধি পেল, তাহলে যোগ 20 সমান সমান 120 বর্তমান। এটা হচ্ছে বর্তমান। আচ্ছা, এরপরে কি প্রস্থ? প্রস্থ ধরে নিব 100 ছিল পূর্বে, 10% কমলো মানে -10 সমান সমান এখন কত হলো? 90। এটা হচ্ছে তার বর্তমান। ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা আপনারা? তাহলে এখানে কি বলতেছে? ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে তার পূর্বের কত ছিল? পূর্বের দৈর্ঘ্য ছিল 100, প্রস্থও ছিল 100। তাহলে 100 গুণিত 100 সমান সমান কত হয়? একক দশ শতক হাজার, 10,000 এত বর্গমিটার। ধরে নিলাম যে বর্গমিটার বা বর্গ একক
আচ্ছা, তাহলে তার পূর্বের ক্ষেত্রফল হচ্ছে 10,000। হ্যাঁ, পূর্বের ক্ষেত্রফল হচ্ছে 10,000 বর্গ একক। তাহলে তার বর্তমানে ক্ষেত্রফল কত? বর্তমানে হচ্ছে 120 তার দৈর্ঘ্য গুণিত 90 হচ্ছে তার প্রস্থ। তাহলে আমরা এখানে 120 আর 90 আমরা এখানে গুণ করব, তাহলে আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখানে কত হয়? 90 আর 120 গুণ করলে আমরা এখানে পাবো হচ্ছে 9 12 কত হয়? 9 10 90, 9 দুগুণে 18, 108। তারপরে দুইটা শূন্য। এবার এইখানে আমরা কাটাকাটি করব। তাহলে ধরে নিব যে পূর্বে ছিল তার 100 বর্গ একক, বর্তমানে হয়েছে 108 বর্গ একক। তাহলে সেখানে কতটুকু বৃদ্ধি পেল? 8 একক বৃদ্ধি পেয়েছে। তাই এখানে আমাদের সঠিক উত্তর হবে 8%। বিষয়টা কি বুঝছেন? আরেকবারে আমরা একটু খেয়াল করি অঙ্কটা। দেখেন, একটি বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য 20% বাড়লো এবং প্রস্থ 10% কমলো, তাহলে ক্ষেত্রফলের কি পরিমাণ বৃদ্ধি পাবে? আমাদের এখানে যেহেতু পার্সেন্ট বলেছে, তাহলে আমরা ধরে নিব তার পূর্বের দৈর্ঘ্য ছিল 100 একক এবং প্রস্থ ছিল 100 একক। তাহলে বর্তমানে যেহেতু 20% দৈর্ঘ্য বেড়েছে, তাহলে বর্তমানে হবে 120 বর্গ একক, এবং প্রস্থ যেহেতু 10% কমেছে, তাহলে এখানে হবে 100 বিয়োগ 10 মানে 90 একক। এবারে তার পূর্বের ক্ষেত্রফল আমরা এখানে দেখি। পূর্বের দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, তাহলে 100 গুণিত 100 মানে 10,000 বর্গ একক, এবং বর্তমানে দৈর্ঘ্য 120, প্রস্থ 90। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে এখানে পাবো 100 মানে হচ্ছে 10,800। এবারে এইখানে আর এইখানে আমরা দুইটা জিরো আছে, এই যে দুইটা জিরো, এইখানে দুইটা জিরো, আমরা দুইটা জিরো কেটে দিতে পারি। যদি আমরা এখানে কেটে দিই দুইটা দুইটা করে, তাহলে এখানে আমরা কি পাবো? পূর্বে ছিল, ধরে নিব পূর্বে ছিল কত? 100 বর্গ একক, যেহেতু আমরা দুইটা জিরো কেটে দিয়েছি, তাহলে 100 বর্গ একক, এবং বর্তমানে হয়েছে 108 বর্গ একক। তাহলে কতটুকু বৃদ্ধি পেল? 8 বর্গ একক বৃদ্ধি পেল, তার মানে 8% বৃদ্ধি পেয়েছে। সো সবাই এটা ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের 13 নম্বর ক্লিয়ার। এরপর আমরা যে 14 নম্বর প্রশ্নটা একটু দেখিয়ে যে কি বলছে। 30% কর সহ একটি পণ্যের মূল্য 82.40 টাকা, পণ্যটির করবিহীন মূল্য কত? দেখেন 3% বলেছে, তাহলে আমরা এখানে ধরে নিব তার অরিজিনাল মূল্য 100 টাকা। কি বলবো এখানে? আমরা এখানে বলবো হচ্ছে আসল মূল্য 100 টাকা যদি হয়, তাহলে কর সহ, ঠিক আছে, 3% কর সহ কত হবে? 100 যোগ 3 মানে 103 টাকা। ওকে, আসল মূল্য যদি 100 টাকা হয়, 3% কর সহ মূল্য 103 টাকা। এবার আমরা কথাটাকে একটু উল্টিয়ে দিব। কি লিখবো এখানে আমরা? এখানে আমরা লিখবো যে কর সহ মূল্য যদি হয় 103 টাকা, তাহলে আসল মূল্য 100 টাকা। এবারে কর সহ মূল্য যদি 1 টাকা হয়, তাহলে আসল মূল্য 100 ডিভাইডেড বাই 103 টাকা। আমি কথাগুলো লিখছি না, মুখে বলছি, কারণ পরীক্ষাতে এত লিখতে গেলে হবে না, আমাদেরকে মনে মনে বলতে হবে এবং শুধুমাত্র সংখ্যাগুলো লিখতে হবে ক্যালকুলেশনের জন্য। আচ্ছা, তাহলে এবার এখানে কর সহ কত? 82.40, 82.40 টাকা হলে করবিহীন কত? এই যে 100 গুণিত 82.40 ডিভাইডেড বাই 103 টাকা। ওকে, আচ্ছা, এবারে আমাদেরকে এখানে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, 82.40 গুণিত 100, এটা করলে আমরা কি পাবো জানেন? এই যে দুইটা জিরো জন্য দশমিকটা 2 ঘর পরে চলে যাবে, মানে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 8240 ডিভাইডেড বাই 103। বিষয়টা ক্লিয়ার আপনারা সবাই? আবার একটু বোঝার চেষ্টা করেন যে এখানে 100 গুণিত 82.40, তো 82.40 এই দশমিকটা আমরা তুলে দিতে চাই। দশমিকটা যেহেতু আমরা তুলতে চাই, তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100 তো দুইটা জিরো আছে, তাই 100 যেহেতু দুইটা জিরো আছে, তাই দশমিকটা 2 ঘর ডানে চলে যাবে। তাহলে এখানে হবে 8240 ডিভাইডেড বাই 103। এবারে আমরা একটু কাটাকাটি করতে পারি। সো আমরা একটু রাফে যদি কাটাকাটি করি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন 103 ডিভাইডেড বাই 8240, 8240, তাহলে এখানে আমরা কত দিয়ে? 8 দিয়ে আমরা এখানে গুণ করতে পারি। তাহলে এখানে কত হবে? 8 103 824। এই যে একটা এক্সট্রা জিরো এখানে থেকে গেল, এই জিরোটা আমরা এখানে লিখে দেবো। তাহলে কত হবে? 80। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? সমান সমান 80। তাহলে করবিহীন মূল্য কত টাকা? 80 টাকা। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর।
অঙ্কটি বোঝার চেষ্টা করেন যে 3% কর সহ একটি পণ্যের মূল্য এত টাকা হলে করবিহীন মূল্য কত। 3% কর সহ, পার্সেন্ট, তো আমরা ধরে নিব আসল মূল্য 100 টাকা, তাহলে 3% কর সহ মূল্য 103 টাকা। এবারে আমরা একটু উল্টায় নিব, তাহলে এখানে কি করব, 103 টাকা কর সহ মূল্য যদি 103 টাকা হয়, আসল মূল্য 100 টাকা, কর সহ 1 টাকা হলে আসল কত, কর সহ 82.40 হলে আসল কত। এবারে আমাদের এখানে কি করতে হবে, ক্যালকুলেশন আমরা 100 গুণিত 82.40, তাহলে আমরা এখানে গুণ করলে পাবো 8240 ডিভাইড বাই যে 103, আমরা একটু এই সাইডে এসে ভাগ করে নিব, করে আমরা এখানে লিখবো কত, 80। তার মানে আমার করবিহীন মূল্য, এখানে কি চেয়েছে, করবিহীন মূল্য, তাহলে আমার এখানে করবিহীন মূল্য কত টাকা, 80 টাকা। সবাই ক্লিয়ার? ওকে, চলেন এবার আমরা একটু পরবর্তী 15 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। 20 টাকা কত টাকার 16%। আমরা কথাটা একটু ভিন্নভাবে বলতে পারি, কত টাকার 16% সমান সমান 20 টাকা, এইভাবে আমরা বলতে পারি না। 20 টাকা কত টাকার 16%, আমি এইভাবে বলবো, জাস্ট এই কথাটাকে আমি ওই পারে লিখবো যে কত টাকার 16% সমান 20 টাকা। কত টাকার, কত মানে কি, ক টাকা, র র মানে গুণ, তাহলে কত টাকার 16%, 16% মানে কি 16 ডিভাইডেড বাই 100 সমান সমান 20। আমি এখানে সমীকরণটা তৈরি করে ফেলেছি, হ্যাঁ, যে কত টাকার, কত মানে ক টাকা, র র মানে এর, এর মানে গুণ, তাহলে ক গুণিত 16% মানে 16/100 সমান সমান 20 টাকা। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি এখানে কি করব, 100 এপারে ভাগ আছে, ওই পারে গেলে হয়ে যাবে গুণ, তাহলে এখানে ক গুণিত 16 সমান সমান 20 গুণিত 100। এবার এখানে 16টা গুণ আছে, ওই পারে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি ক সমান সমান 20 গুণিত 100 ডিভাইডেড বাই 16। এবার আমরা এখানে কত দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটতে পারি, তাহলে 4 দিয়ে কাটলে এখানে হবে 5, এখানে হবে 4, আবার এখানে 4 একে 4, 4 25 100, এরপর এখানে কি হবে 5 25 125, 125, তাহলে আমরা এখানে ক এর মান কত পেলাম, 125, তাহলে আমাদের এখানে ক নম্বরটা সঠিক উত্তর। ক্লিয়ার সবাই? বুঝেন যে 20 টাকা কত টাকার 16%, আমি একটু এইভাবে চিন্তা করতে পারি যে কত টাকার 16%, 20 টাকা, তাহলে কত টাকার সমীকরণটা একটু তৈরি করে ফেললাম, যে কত টাকা, র মানে এর, এর মানে গুণ, তাহলে কত টাকার 16%, পার্সেন্ট মানে 16/100 সমান সমান 20 টাকা। জাস্ট এবার আমি ভাগ আছে গুণ করে দিব, তার পরের লাইনে 16 গুণ আছে ভাগ করে দিব, কাটাকাটি করব, 125 আমরা পেয়ে গেলাম ক এর মান। তাহলে কত টাকার 16%, 125 টাকার 16%, আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর। চলুন এবারে আমরা পরবর্তী আরেকটি ম্যাথ সলভ করি। আমাদের এখানে পরবর্তী 16 নম্বর অঙ্কটি কি বলছে, 20% ছাড়ে একটি কলমের দাম 144 টাকা হলে কলমটির প্রকৃত দাম কত। আবার এখানে বলছে 20%, তাহলে 20% ছাড়ে, তাহলে আমরা ধরে নিব কলমটির অরিজিনাল মূল্য 100 টাকা, তাহলে 20% ছাড়ে কত হয়, 80 টাকা হয়, তাই না। 100 টাকা একটা কলম যদি আমরা 20% ছাড়ে যদি দিই, তাহলে সেখানে কত টাকায় বিক্রি করছি, আমরা 80 টাকায় বিক্রি করছি। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে প্রকৃত দাম, তাহলে আমি এখানে ধরে নিব 20% ছাড়ে, 20% ছাড়ে 80 টাকায় বিক্রি করলে, ঠিক আছে, 80 টাকায় বিক্রি করলে পূর্বের মূল্য 100 টাকা, পূর্বের মূল্য বলতে অরিজিনাল মূল্য, ঠিক আছে। তাহলে দেখেন 20% ছাড়ে 80 টাকায় বিক্রি করলে আসল মূল্য 100 টাকা, তাহলে 20% ছাড়ে 1 টাকায় বিক্রি করলে পূর্বের মূল্য 100 ডিভাইডেড বাই 80 টাকা। এবারে 20% ছাড়ে 144 টাকায় বিক্রি করলে অরিজিনাল মূল্য 100 গুণিত 144 ডিভাইডেড বাই 80, তাহলে আমরা এখানে কাটাকাটি করব, তাহলে কত হয়, 0 0 কাটা গেল। এরপর এখানে 8 8 দিয়ে আমরা যদি 144 কে যদি কাটাকাটি করি, তাহলে আমরা এখানে কত পাবো, বা আমরা এখানে ফার্স্টে 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে এখানে পাবো হচ্ছে আমরা 5, এখানে পাবো হচ্ছে আমরা 4। এবার 4 দিয়ে আমরা 144 কে যদি একটু কাটাকাটি করি, 4 ভাগ 144, তাহলে এখানে হবে 3 4 হবে 12, এখানে 2, এখানে 4, 4 6 24, এখানে হচ্ছে 36, তাহলে 4 একে 4, 4 36 140। এবারে 36 আর 5 আমরা গুণ করব, তাহলে 5 6 30 এ 0, হাতে থাকে 3, 3 5 15, 15 আর 3 18, তাহলে 180 সমান সমান 180। তার মানে আমরা এখানে প্রকৃত মূল্য কত টাকা, ক নম্বর 180 টাকা। জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করি, 20% ছাড়ে আমরা একটি কলম বিক্রি করলাম,
তাহলে ধরে নেবো যে কলমটি অরিজিনাল মূল্য 100 টাকা, 20% ছাড়ে কত, 80 টাকা। তাহলে এবার আমরা এখানে লিখলাম 20% ছাড়ে 80 টাকা হলে অরিজিনাল মূল্য 100 টাকা, 20% ছাড়ে 1 টাকা হলে অরিজিনাল মূল্য কত, 20% ছাড়ে 144 টাকা হলে অরিজিনাল মূল্য কত। কাটাকাটি করলাম, 180 পেয়ে গেলাম, 180 আমাদের সঠিক উত্তর। চলেন এবার আমরা পরবর্তী 17 নম্বর অঙ্কটা একটু দেখিয়ে 50 এর 10% কত। তাহলে 50 এর মানে গুণ 10% মানে 10 ডিভাইডেড বাই 100 সমান সমান কত। তাহলে এখানে আমরা লিখতে পারি 50 কে 50, 50 দুগুণে 100, আর এখানে 2 আর 5 10 কাটাকাটি করে কত হয় 5 সমান সমান 5। তাহলে 50 এর 10% মানে হচ্ছে 5। আমার এখানে ঘ নম্বরটা সঠিক উত্তর। জাস্ট কিছুই না, 50 এর মানে গুণ 10% মানে 10/100, 50 আর 100 কাটাকাটি করে 2, 2 আর 10 কাটাকাটি করলে 5। সো আমাদের এখানে সঠিক উত্তর 5, একদম সহজ। চলেন এবার আমরা পরবর্তী 18 নম্বর একটি অঙ্ক সমাধান করি। একটি গ্রামের লোক সংখ্যা 9% হারে বর্ধিত হচ্ছে। 9% মানে আমরা ধরে নিব পূর্বের লোক সংখ্যা যদি 100 হয় তাহলে বর্তমানে লোক সংখ্যা 109। এবার এখানে বলছে বর্ধিত হয়ে 1635 হলে পূর্বের লোক সংখ্যা কত। তাহলে আমরা একটু উল্টাই নিব, তাহলে বর্তমানে লোক সংখ্যা 109 হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল, 100। আমরা এটা কেটে দিলাম। আচ্ছা, তাহলে বর্তমানে লোক সংখ্যা 109, 9% বৃদ্ধি পেয়ে বর্তমানে লোক সংখ্যা 109 হলে পূর্বে কত ছিল, 100। তাহলে বর্তমানে যদি একজন হয় তাহলে পূর্বে কত ছিল, 100 ডিভাইডেড বাই 109। তাহলে বর্তমানে লোক সংখ্যা 1635, বর্তমানে লোক সংখ্যা 1635 হলে পূর্বে কত ছিল, 100 গুণিত 1635 ডিভাইডেড বাই 109। জাস্ট আমাদের এখানে একটু কাটাকাটি করতে হবে। সো আমরা এই সাইডে যদি একটু কাটাকাটি করি, 109 ডিভাইডেড 1635, তাহলে এখানে 109 ডিভাইডেড বাই 1635, তাহলে আমাদের এখানে কি হবে, 109 কে 109, এখানে 13 থেকে 9 বাদ দিলে 4, হাতের 1 দিয়ে দিলাম, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, এখানে আমাদের নেমে গেল হচ্ছে 5। এরপর আমরা এখানে কত দিয়ে গুণ করতে পারি, আমরা এখানে 5 দিয়ে গুণ করব। তাহলে 5 109 সমান সমান 545, তাহলে এখানে কত হলো 15। তাহলে আমরা এই কাটকে দিয়ে এটাকে যদি কাটি তাহলে এখানে হবে 15। তাহলে 15 100 1500। তাহলে বর্তমানে লোক সংখ্যা যদি 1635 হয় তাহলে পূর্বের লোক সংখ্যা ছিল 1500 জন, অর্থাৎ আমরা এখানে সঠিক উত্তর গ নম্বর। অঙ্কটি কি খুবই কঠিন না? দেখেন একটি গ্রামের লোক সংখ্যা 9% হারে বর্ধিত হয়ে 1635 হলে পূর্বের লোক সংখ্যা কত। তাহলে 9% হারে বর্ধিত হয়েছে মানে বর্তমানে হয়েছে 109 জন, তাহলে পূর্বে কত ছিল, 100 জন। তাহলে বর্তমানে একজন হলে পূর্বে কত, বর্তমানে 1635 হলে পূর্বে কত। জাস্ট আমরা এখানে একটু কাটাকাটি করলাম। আপনি যদি ভাগটা করতে পারেন তাহলে আপনার উত্তরটি চলে আসবে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 1500, তার মানে পূর্বের লোক সংখ্যা ছিল 1500 জন। চলেন এবার আমরা পরবর্তী 19 নম্বর অঙ্ক দেখি। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এখানে কিন্তু বলেনি কত টাকায় 3টি লেবু ক্রয় করতে হবে এবং কত টাকায় 2টি বিক্রি করতে হবে। সো আমরা এখানে এমন একটি সংখ্যা ধরে নিব যেটা 3 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়। এমন সংখ্যা কত, আমরা 30 ধরতে পারি। 30 3 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায় আমাদের হিসাবের সুবিধার্থে। তাহলে এখানে আমরা ধরে নিব যে 30 টাকায় 3টি লেবু কিনলাম, 30 টাকায় 3টি লেবু ক্রয়। এবারে বলতেছে যে ওই একই পরিমাণ টাকায় 2টি লেবু বিক্রয় করলাম। তাহলে এখানে আবার 30 টাকায় 2টি লেবু বিক্রয়। আচ্ছা একটু দেখেন তো, 3টা লেবু আমি 30 টাকায় কিনেছি, বুঝেন, 3টা লেবু আমি 30 টাকায় কিনেছি। তাহলে একটা লেবু আমি কয় টাকায় কিনেছি, একটা লেবু আমি কিনেছি কত টাকায়, 10 টাকায় কিনেছি না, একটা লেবু আমি 10 টাকায় কিনেছি। আচ্ছা এবার দেখেন 2টা লেবু আমি বিক্রি করেছি 30 টাকায়, 2টা লেবু 30 টাকায় বিক্রি করেছি। তাহলে আমি একটা লেবু কয় টাকায় বিক্রি করেছি, 15 টাকায়। 30 ভাগ 2 মানে কত টাকায়, 15 টাকায়। তাহলে এখানে একটি সমান সমান 15। এবার একটু দেখেন তো, একটা লেবু আমি 10 টাকায় কিনে একটা লেবু আমি 15 টাকায় বিক্রি করেছি, তাহলে আমি এখানে প্রফিট কত করেছি, 5 টাকা প্রফিট করেছি। এবার এখানে বলতেছে যে শতকরা কত লাভ হবে, শতকরা হিসাব করতে হয় 100-তে। তাহলে আমি এখানে লিখবো, আর হ্যাঁ লাভ ক্ষতি নির্ণয় হয় ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে আমি লিখবো যে 10 টাকায় কিনে লাভ করেছি কত টাকা, 5 টাকা।
কারণ 10টা এখানে 15 টাকায় বিক্রি করেছি, মানে লাভ করেছি 5 টাকা, তাহলে 10 টাকায় লাভ করেছি 5 টাকা, অতএব 1 টাকায় লাভ করেছি 5 ডিভাইডেড বাই 10 টাকা, অতএব 100 টাকায়, কারণ শতকরা বলেছে, তাহলে 100 টাকায় লাভ করেছি 5 গুণিত 100 ডিভাইডেড বাই 10, তাহলে 10 একে 10, 10 10 এ 100, 10 গুণিত 5 সমান সমান 50%। এই যে 10 আর এই 5 গুণ, তাহলে 50%। তার মানে আমি এখানে কতটুকু লাভ করেছি? 50%। অঙ্কটিকে বুঝছেন? দেখেন, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে আমি এখানে ধরে নেব এমন একটি সংখ্যা যেটা 3 এবং 2 উভয় দিয়ে বিভাজ্য। তাহলে আমি এখানে ধরলাম 30 টাকায়, তাহলে 30 টাকায় 3টি লেবু কিনলাম, তাহলে একটি লেবুর দাম কত? 3টি লেবুর দাম যদি 30 টাকা, তাহলে একটির দাম 10 টাকা। এবার আমি ওই একই টাকায় 2টা লেবু আমি বিক্রি করলাম, তাহলে হিসাবে কি দেওয়া আছে? একটা লেবুর বিক্রয় মূল্য 15 টাকা। আমি কিনলাম একটা লেবু 10 টাকায়, বিক্রি করলাম 15 টাকায়, লাভ হতো কত হলো? 5 টাকা। তারপর আমি এখানে লিখবো যে 10 টাকায় লাভ 5 টাকা, 1 টাকায় লাভ কত? 100 টাকায় লাভ কত? 100 টাকায় লাভ হচ্ছে 50 টাকা, মানে 50% আমার এখানে লাভ, অর্থাৎ পার্সেন্টেজে 50। ক্লিয়ার সবাই? ওকে, চলেন এবার আমরা 20 নম্বর একটি অঙ্ক দেখি। ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান 5:6 হলে শতকরা লাভ কত? শতকরা কিসের উপর হিসাব করতে হয়? ক্রয় মূল্যের উপর। এবং এখানে কি বলেছে? শতকরা লাভ ক্ষতি নির্ণয় করতে ক্রয় মূল্যের উপর শতকরা নির্ণয় করতে হয় 100-তে। তাহলে এই যে ক্রয় মূল্য যে আছে 5, এটাকে আমার 100 বানাইতে হবে। তাহলে 5কে 100 বানাতে হলে কি করতে হবে? 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 গুণিত 20, আর 5 এর সঙ্গে যেহেতু আমি 20 গুণ করব, তাহলে 6 এর সঙ্গেও আমার 20 গুণ করা লাগবে। তাহলে 5 দিয়ে 20 গুণ করলে কত হয়? 100 হয়। 5 20 100 ইস্টু 6 20 120। তাহলে দেখেন এখানে কি দাঁড়াচ্ছে? ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 100 টাকা, আর এদিকে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 120 টাকা। তাহলে আমার এখানে শতকরা কত লাভ হবে? 100 টাকায় কিনে 120 টাকায় যদি আমি বিক্রি করি, লাভ কত? 20 টাকা। সো আমার এখানে উত্তর হচ্ছে 20%। অঙ্কটিকে বুঝছেন? দেখেন, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে 5:6। তাহলে এখানে শতকরা লাভ কত? শতকরা বলেছে লাভ, তাহলে শতকরা নির্ণয় করতে হলে আমাকে 100টা হিসাব করতে হবে এবং ক্রয় মূল্যের উপর। তাহলে আমি এখানে যে ক্রয় মূল্য যে দেওয়া আছে 5 টাকা এবং বিক্রয় মূল্য দেওয়া আছে 6 টাকা, এই 5 টাকাকে আমার 100 টাকা করতে হবে। তাহলে 5কে 100 করতে হলে কি করতে হবে? 20 দিয়ে গুণ করতে হবে। আবার আমি যেহেতু এখানে 5-এর সঙ্গে 20 গুণ করব, তাই আমি এখানে 6-এর সঙ্গে 20 গুণ করতে হবে। তাহলে 5-এর সঙ্গে 20 গুণ করলে হবে 100, 6-এর সঙ্গে 20 গুণ করলে হবে 120। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে যে আমার এখানে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে আমার এখানে লাভ কতটুকু? 20%। সো আমার এখানে সঠিক উত্তর 20%। জাস্ট আপনারা অঙ্কগুলো কি করতে হবে? খাতায় তুলে কয়েকবার একটু প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে আপনি যদি শুধু ভিডিও লেকচার দেখেন, যদি শুধু আপনি ক্লাস দেখেন, তাহলে আপনি অঙ্কটা নিজে নিজে পারবেন না। তাই আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার সবাই? চলুন এবারে আমরা পরবর্তী ম্যাথটি সমাধান করি। আমাদের এখানে পরবর্তী 21 নম্বর ম্যাথ কি বলছে? 20% লাভে একটি পণ্যের মূল্য 60 টাকা হলে 20% ক্ষতিতে পণ্যটির মূল্য কত টাকা? আচ্ছা, 20% লাভে, তাহলে আমরা ধরে নিতে পারি প্রোডাক্টের মূল্য যদি হয় 100 টাকা, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। ঠিক আছে, 120 টাকা। আবার 20% ক্ষতিতে প্রোডাক্টের মূল্য কত? 20% ক্ষতিতে প্রোডাক্টের মূল্য হবে 80 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি যে 20% লাভে প্রোডাক্টের মূল্য 120 টাকা হলে 20% ক্ষতিতে প্রোডাক্টের মূল্য হবে 80 টাকা। এবারে 20% লাভে প্রোডাক্টের মূল্য 1 টাকা হলে 20% ক্ষতিতে প্রোডাক্টের মূল্য কত হবে? 80 ডিভাইডেড বাই 120। এবার এখানে 20% লাভে পণ্যের মূল্য 60 টাকা, তাহলে এখানে আমাদের 60 টাকা যদি হয় 20% লাভে, তাহলে আমাদের 20% ক্ষতিটা কত হবে? 80 গুণিত 60 ডিভাইডেড বাই 120। 60 একে 60, 60 দুগুণে 120, 2 একে 2, 40 দুগুণে 80 সমান সমান 40। তাহলে 20% ক্ষতিতে প্রোডাক্টের মূল্য হবে 40 টাকা, অর্থাৎ আমাদের সঠিক উত্তর খ নম্বর 40। আমরা একটু আবার রিপিট করি। 20% লাভে একটি পণ্যের মূল্য 60 টাকা। আমরা যখনই কোথাও পার্সেন্টেজ থাকে আমরা হিসাব করি 100-তে। তাহলে আমরা এখানে ধরে নিব যে প্রোডাক্টের মূল্য 100 টাকা হলে 20% লাভে মূল্য 120 টাকা। আবার যদি আমরা 20% ক্ষতিতে চিন্তা করি তাহলে হবে 80 টাকা। এবারে আমরা একটু অঙ্কটা ঘুরিয়ে নিব। যেহেতু আমাদের এখানে 20% লাভে দেওয়া আছে
এবং আমাদের 20% ক্ষতিতে জানতে চাইছে, তাই যেটা চাচ্ছে সেটা আমরা ডানে রাখবো। তাই এখানে আমরা লিখলাম যে 20% লাভে প্রোডাক্টের মূল্য 120 টাকা, তাহলে ক্ষতিতে 80 টাকা। তাহলে 1 টাকা যদি হয় তাহলে আমাদের ক্ষতিতে কত, এবং আমাদের যদি 20% লাভে যদি প্রোডাক্টের মূল্য 60 টাকা হয় তাহলে 20% ক্ষতিতে কত, এটা আমরা ক্যালকুলেশন করে বের করে ফেললাম। অঙ্কটা যদি না বুঝতে পারেন আবার একটু রিপিট করে দেখে নেন এবং খাতা কলমে প্র্যাকটিস করেন, আশা করি পেরে যাবেন। চলেন এবার আমরা পরবর্তী 22 নম্বর অঙ্ক দেখি কি বলছে। একজন ব্যবসায়ী 14% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে, তাহলে আমার প্রোডাক্টের মূল্য যদি হয় 100 টাকা, তাহলে 14% ক্ষতিতে কত হবে, এখানে হবে হচ্ছে 86 টাকা। আচ্ছা, সে যদি পণ্যটি 121 টাকা বেশি মূল্যে বিক্রি করত তাহলে তার 12% লাভ হতো, তাহলে সে কততে বিক্রি করতে পারতো, 112 টাকায় বিক্রি করতে পারতো। ঠিক আছে, সে সাপোজ 100 টাকা একটা প্রোডাক্ট সে 14% ক্ষতিতে বিক্রি করলো, মানে কত টাকায়, 86 টাকায় বিক্রি করলো। আবার সে যদি 12% লাভ করতো তাহলে সে কত টাকায় বিক্রি করতো, 112 টাকায়। এবং সে যদি পণ্যটি 221 টাকা বেশি মূল্যে বিক্রি করতো। আচ্ছা, পণ্যটির ক্রয় মূল্য কত টাকা। আমরা এবারে এখানে একটা বিষয় চিন্তা করব যে 121 এতটুকু লাভ করলো কত ডিফারেন্টে, সে বিক্রি করেছে 86 টাকায়, তাকে বিক্রি করতে হতো 112 টাকায়। ঠিক আছে, তাহলে এদের ভিতরে গ্যাপ কত, এদের ভিতরে গ্যাপ হচ্ছে আপনার 26, এদের ভিতরে গ্যাপ হচ্ছে 26%। আচ্ছা, এবারে এখানে বলছে এই 26% গ্যাপ মানে 121 টাকা, 26% মানে 221 টাকা, তাহলে 1% মানে কত, 221 ডিভাইডেড বাই 26, তাহলে 100% মানে কত, 221 ডিভাইডেড বাই 26 গুণিত 100। আমরা এটা ক্যালকুলেট করলে উত্তর পেয়ে যাব। তাহলে আমরা আবার একটু বোঝার চেষ্টা করি যে একজন ব্যবসায়ী 14% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে, তাহলে 14% ক্ষতিতে মানে 86 টাকায় বিক্রয় করে। সে যদি 221 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার 12% লাভ হতো, 12% লাভ মানে 112 টাকায় সে বিক্রি করতে পারতো। এবারে আমাকে দেখতে হবে যে তার গ্যাপ কতটুকু, সে বিক্রি করলো কত টাকায় এবং তার করা উচিত ছিল কত টাকায়। গ্যাপ হচ্ছে 26% এবং এই গ্যাপটারই মূল্য এখানে দিয়ে দিয়েছে 221 টাকা বেশি মূল্য, তার মানে এই 26% গ্যাপ মানে 221 টাকা। তার এখানে বলছে যে পণ্যটি ক্রয় মূল্য কত, এটা আমরা বের করবো 100%-এ। তাহলে এই 26% গ্যাপ মানে যদি হয় 221 টাকা, তাহলে 1% মানে 221/26, তাহলে 100% মানে 221/26 গুণিত 100। এবারে আমরা এখানে একটু কাটাকাটি করব। কত দিয়ে আমরা এখানে কাটাকাটি করব, 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 দিয়ে 26কে কাটলে হবে 13, আবার 2 দিয়ে 100 কাটলে হবে 50। এবার আমরা 13 দিয়ে 221কে যদি আমরা ভাগ করি এই সাইডে, 13 ডিভাইডেড বাই 221, তাহলে 13কে 13, এই সাইডে আমাদের 12 থেকে 3 বাদ দিলে কত হয়, 12 থেকে 3 বাদ দিলে হয় হচ্ছে আপনার 9, তারপর এখানে কত হয় 1, আমরা নামিয়ে দিলাম। ওকে, এবার 13 সঙ্গে আমরা এখানে কত গুণ করব, আমরা এখানে যদি হচ্ছে 7 যদি গুণ করি তাহলে 7 70 371 7, তাহলে 7 13 91, তাহলে আমরা এখানে কত পেলাম, 17 পেলাম। তাহলে 13কে 13, 13 দিয়ে 17কে গুণ করলে 221। এবার আমরা 17 আর 50কে গুণ করব, তাহলে 17 আর 50 গুণ, তাহলে 7 0 0 1 0 0 এক্সট্রা 0, 5 7 35-এর 5 হাতে থাকে 3, এখানে 5 এর 5 আর 3 এর 8, কত হলো 850। তাহলে আমরা এখানে কি করবো, 17 আর 50 গুণ করলে আমরা এখানে লিখবো 850। তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা, 850 টাকা। গ নম্বর আমাদের এখানে সঠিক উত্তর। আরেকবার একটু বোঝার চেষ্টা করি। এখানে একজন ব্যবসায়ী 14% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করলো, তাহলে 14% ক্ষতিতে মানে 86 টাকায় বিক্রয় করলো। 14% ক্ষতিতে মানে কত, 86 টাকায় বিক্রয় করলো, এবং 12% সে লাভ হতো যদি 221 টাকা বেশি মূল্যে বিক্রয় করতো, তাহলে 12% লাভ মানে 112 টাকায় বিক্রি করতে পারতো। তাহলে যতটা বিক্রি করলো, হ্যাঁ, আর যতটা বিক্রি করা উচিত ছিল, গ্যাপ কত, 26%। এবার এই 26% মানেই হচ্ছে 221 টাকা, তাহলে 26% মানে যদি 221 হয় তাহলে 1% মানে কত, 100% মানে কত, 100% মানে 850, অর্থাৎ আমার এখানে ক্রয় মূল্য হচ্ছে 850 টাকা। সব বিষয়টি ক্লিয়ার? জাস্ট আপনারা একটু প্রসেসটা ভালোভাবে খেয়াল করবেন এবং খাতা কলমে আপনারা রাফ করবেন। চলুন এবার আমরা পরবর্তী 23 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা। আচ্ছা,
10% ক্ষতি হলো। আমরা যদি ধরে নিই প্রোডাক্টটির মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে মূল্য কত? 90 টাকা। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে ক্রয় মূল্য জানতে চেয়েছে, তাহলে আমরা ক্রয় মূল্য রাখবো ডানে। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/90 টাকা। বিক্রয় মূল্য 180 টাকা, 180 টাকায় বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 × 180 / 90, তাহলে 90 কে 90, 90 দুগুণে 180, 100 দুগুণে 200। তার মানে আমাদের এখানে 10% ক্ষতিতে যদি বিক্রয় মূল্য 180 টাকা হয়, তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য 200 টাকা। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর ক নম্বর 200। অঙ্কটা আবার একটু বোঝার চেষ্টা করি যে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো। তো আমরা যদি ধরে নিই প্রোডাক্টের মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে মূল্য কত? 90 টাকা। তাহলে এবার আমাদের জানতে চাইছে কি ক্রয় মূল্য কত, তাহলে যেটা জানতে চাইবে সেটা আমরা ডানে রাখবো। তো একটু উল্টিয়ে নিলাম যে আমাদের 10% ক্ষতিতে, আমরা এখানে লিখছি না, মনে মনে বলছি, কারণ এত লেখা যাবে না অ্যাডমিশন। হ্যাঁ, আমরা এখানে কি বললাম যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য কত? 200 টাকা। আমরা এখানে ক্যালকুলেট করে পেয়ে গেলাম 200। চলেন এবার আমরা পরবর্তী 24 নম্বর একটি অঙ্ক দেখি কি বলছে। 24 নম্বর অঙ্ক বলছে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত টাকা? অনেক স্টুডেন্ট কি করে যে এই 20% আর 20% দুইটা যোগ করে ফেলে, 40% লাভে তারা হিসাব বের করে, কিন্তু এটা আসলে হবে না। তার কারণটা হচ্ছে যে জিনিস নির্মাতা তার খরচ হচ্ছে 100 টাকা, সে 100 টাকার জিনিস 20% লাভে বিক্রি করবে। তাহলে কত টাকায় বিক্রি করবে? সে 120 টাকায় বিক্রি করবে। 120 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। জিনিস নির্মাতা 120 টাকায় বিক্রি করবে। এবারে যে খুচরা বিক্রেতা, সে 120 টাকাতে তো কিনলো, এবার সে 120 টাকার উপরে 20% লাভ করবে। বিষয়টা কি বুঝছেন? 120 টাকার উপরে সে আবার 20% লাভ করবে। সে কিন্তু 100 টাকাতে 20% লাভ করছে না, ঠিক আছে। যে নির্মাতা সে 100 টাকাতে 20% লাভ করছে এবং 120 টাকায় বিক্রি করছে, এবং যে খুচরা বিক্রেতা সে এবারে 120 টাকায় কিনে এটার উপরে সে আবার 20% লাভ করবে। তাহলে আমরা একটু চিন্তা করি যে 100 টাকায় একটা প্রোডাক্ট কিনে 20% লাভে যদি বিক্রয় মূল্য হয় 120 টাকা, তাহলে একটা প্রোডাক্ট 1 টাকায় কিনে 20% লাভে কত হবে? 120/100। এবং কেউ যদি 120 টাকায় একটা প্রোডাক্ট কিনে সেটার উপরে যদি সে 20% লাভ করে, তাহলে কত হবে? 120 × 120/100। এবার আমরা এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটলাম, একটা জিরো, একটা জিরো কাটলাম, তাহলে কত হয়? 12 12 144। তাহলে খুচরা বিক্রেতা জিনিসটা কত টাকায় বিক্রি করবে? 144 টাকায় বিক্রি করবে। তাহলে খুচরা মূল্য 144 টাকা। গ নম্বর। বিষয়টা ক্লিয়ার? দেখেন, জিনিস নির্মাতা খরচ হয়েছে 100 টাকা, 20% লাভ হিসেবে বিক্রি করবে 120 টাকায়, ঠিক আছে। এবার যে খুচরা বিক্রেতা সে 120 টাকায় কিনে নিল, তার উপরে সে 20% লাভ করবে। তাহলে এবার আমরা লিখবো যে কোনো একটা প্রোডাক্টের মূল্য 100 টাকা হলে 20% লাভে সেটার মূল্য হয় 120 টাকা। কোনো কিছুর ক্রয় মূল্য 1 টাকা হলে সেটা 20% লাভ বিক্রয় মূল্য এত টাকা। এবারে খুচরা বিক্রেতা যেহেতু 120 টাকায় ক্রয় করেছে, তাই 120 টাকার উপরে 20% লাভ মানে 120 × 120/100 = 144। তার মানে এই প্রোডাক্টটি 144 টাকায় খুচরা মূল্য। সবাই ক্লিয়ার? ওকে, চলেন আমরা পরবর্তী 25 নম্বর অঙ্ক দেখি। 52 কোন সংখ্যার 8%? আমরা এর আগেও এরকম একটি অঙ্ক সমাধান করেছি, সেটা আমরা ধরে নিতে পারি কোন সংখ্যার 8% = 52। 52 কথাটাকে আমরা ওই পায়ে লিখলাম। এবারে কোন, কোন মানে হচ্ছে ক, সংখ্যা র, র মানে এর মানে গুণ, 8%, পার্সেন্ট মানে 8/100 = 52। এরপরে আমরা কি করব? 100 এই পারে ভাগ আছে, ওই পারে গেলে গুণ হয়ে যাবে। তাহলে ক × 8 = 52 × 100। এরপর এখানে 8 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো ক = 52 × 100/8। ক্লিয়ার সবাই? ওকে। এরপর আমরা এখানে যদি কাটাকাটি করি, তাহলে আমরা এখানে কত দিয়ে কাটবো? 8 দিয়ে কি কাটাকাটি করা যায় 52 কে? 6 8 48 হয় না। তাহলে এখানে আমরা 2 দিয়ে কাটবো, তাহলে এখানে হবে 4, আর 2 দিয়ে কাটলে এটা হবে 50। এবার আমরা 4 দিয়ে যদি 52 কে কাটি তাহলে কত হবে? 4 13, ঠিক আছে, 4 13 52। তাহলে 4 একে 4, 4 13 52। এখানে 13 আর 50 আমরা যদি গুণ করি তাহলে কত হয়?
13 গুণিত 50, তাহলে 3 শূন্য 0, 1 শূন্য 0, এক্সট্রা 0, 3 5 15, 5 6 থেকে 1, 5 থেকে 5 রেখে 6, 650 কত হবে 650, তাহলে ক এর মান হবে 650, অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর খ নম্বর। তো আমরা এখানে কি পেলাম, ক ইন্টু 8/100 ডিভাইড সমান 52, তাহলে আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করবো। আমরা ক এর মান পেয়ে গেলাম হচ্ছে 650, অর্থাৎ 52 কোন সমানটা 8%, 650 এর 8% হচ্ছে 52। সো আমাদের সঠিক উত্তর 650। এই ধরনের অঙ্ক আমরা এর আগে আরো সলভ করেছি, সো একইভাবে এটাও সলভ করতে হবে। চলেন এরপর আমরা 26 নম্বর অঙ্ক দেখি। বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলের সমান? আচ্ছা, অঙ্কটাতে কিন্তু আমাদের ডেটা খুব বেশি দেওয়া নাই, আমাদেরকে এখানে ডেটা ধরে নিতে হবে। কি বলছে, বার্ষিক 8% হার সুদে, তাহলে বার্ষিক 8% হার মানে মুনাফার আর দেওয়া আছে, মুনাফার হার মানে আর দেওয়া আছে হচ্ছে 8%, 8% সমান সমান 8 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে আর। এরপরে বলছে হার সুদে কত বছরে, এন সমান সমান হোয়াট, বছর মানে এন, এন আমাদের বের করতে হবে। সুদ আসলের সমান, সুদ আসলের সমান, আমরা এখানে আসল পি ধরে নিব 100, কত ধরবো 100। আবার এখানে হচ্ছে সুদ আসলের সমান মানে সুদ আই মুনাফা এটাও হবে 100। অঙ্কটি কি বুঝছেন কিভাবে হলো? বার্ষিক 8% হার সুদে, আর এর মান দেওয়া আছে 8% মানে 8/100, কত বছরে, এন জানতে চেয়েছে, এন সমান হোয়াট, সুদ আসলের সমান হবে। আমরা এখানে সুদ আসলের সমান যেহেতু বলেছে, তাই আমরা এখানে আসল ধরে নেব 100, সুদ আসলের সমান মানে আসল যদি 100 তাহলে সুদও 100। ওকে, এবারে জাস্ট আমরা এখানে মান বসাবো। আমরা সবাই সূত্র জানি যে আই সমান সমান পি এন আর, সূত্রটা আমরা জানি। ওকে, দেন এবারে আমরা এখানে কি করব, এন এর মান আমাদের জানতে চেয়েছে, তাহলে আমরা এখানে এইভাবে করতে পারি যে সমান সমান, আমরা এখানে একটা কাজ করতে পারি যে এগুলোকে এই পারে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমরা এইভাবে লিখতে পারি পি এন আর সমান সমান আই। ওকে, দেন আমাদের এখানে কি এন এর মান দরকার, এন, তাহলে এখানে এনটা বাদে পি আর আর এপারে গুণ আছে, ওইপারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এন সমান সমান আই ভাগ পি আর। ওকে, দেন আই এর মান কত 100, পি এর মান কত 100, গুণিত আর এর মান কত 8/100, 8/100। এবারে এটা কি সবার নিচে আছে তাই না, সবার নিচে থাকলে এটা কি সবার উপরে চলে যায়, তাহলে আমরা এটাকে এই জায়গা থেকে মিশিয়ে আমরা এটাকে সবার উপরে দিয়ে দিব। এবারে 100 100 কাটাকাটি গেল, এবার আমরা 8 আর 100 কাটাকাটি করব, তাহলে কত হয়, এদিকে 8 আর 100 দিয়ে যদি আমরা যদি ভাগ করি তাহলে এখানে হয় হচ্ছে আপনার 8/100, কত হয় 8 একে 8, ঠিক আছে? এখানে 10 থেকে 8 বলে কত 2 0, 8 দুগুণে 16, কত হয় 4, এখানে একটা দশমিক নিব, এখানে একটা জিরো নিব, 5 8 40, তাহলে এখানে কত হয় 12.5, তাহলে আমার এখানে এন এর মান হচ্ছে 12.5 বছর, উত্তর হচ্ছে ক নম্বর 12.5 বছর। অঙ্কটি বোঝার চেষ্টা করেন। 8% হার সুদে কত বছর সুদ আসলে সমান, হার হচ্ছে আমাদের 8% মানে 8/100, কত বছর এন জানতে চাইছে, সুদ আসলের সমান, সুদ আমরা আসল ধরে নেবো 100, তাহলে সুদও হবে 100। এবার জাস্ট আমরা এখানে মান বসিয়ে দেবো আই সমান পি এন আর, তাহলে পি এন এর সমান আই, অর্থাৎ এন সমান আই ভাগ পি আর। এখানে আমরা আই এর মান বসালাম 100, পি এর মান বসালাম 100, আর এর মান 8/100, তো একতলা দুইতলা তিনতলা, তিনতলা অঙ্ক অর্থাৎ সব নিচে যে 100 সেটা চলে যাবে সবার উপরে। এবার আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করলে আমরা এখানে পেয়ে যাবো 12.5, তার মানে আমাদের এখানে 12.5 বছর, এটাই হচ্ছে সঠিক উত্তর। চলেন এবারে আমরা পরবর্তী 27 নম্বর একটি ম্যাথ দেখি। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে? আচ্ছা, শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে আমাদের এখানে মুনাফার আর জানতে চেয়েছে। আচ্ছা, 1 বছরের, তাহলে আমাদের এখানে এন সমান সমান 1 বছর। আচ্ছা, সুদ আসলের 1/5 অংশ, সুদ আসল এর, আসল এর, তাহলে আমাদের এখানে আসল কি দেওয়া আছে, নাই, তাহলে আমি এখানে ধরে নিব আসল সমান সমান 100 ধরে নিব, তাহলে এখানে সুদ আসল এর, তাহলে সুদ আই সমান সমান আসল এর, আসল কত 100, এর মানে কি গুণ 1/5 অংশ, 1/5, তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাবো 20, তাহলে আমরা এখানে মুনাফা হবে 20 টাকা। তাহলে এবার জাস্ট আমি এখানে মানগুলো বসিয়ে দেবো। আমি জানি আই সমান সমান পি এন আর অথবা পি এন আর সমান সমান আই। ওকে, পি এন আর সমান সমান আই। আচ্ছা, এবারে আমরা এখানে কি জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে, তাহলে আমি এখানে আর রাখবো, ওই পারে আমি আই ডিভাইডেড বাই পি এন বসিয়ে দিব। আমরা এখানে আই এর মান কত 20, পি এর মান কত 100, গুণিত এন এর মান কত
1। তাহলে আমি এখানে কত পেলাম, 20 ডিভাইডেড বাই 100 সমান সমান আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 2/10। আচ্ছা, এটা কিন্তু আমরা পেলাম আর এর মান। এবার আমাকে বলেছে মুনাফার হার কিন্তু আমাদের পার্সেন্টেজে বের করতে হয়, মানে ডিভাইডেড বাই 100। এখন একতলা, দুইতলা, তিনতলা অঙ্কের ক্ষেত্রে যেটা সব নিচে সেটা চলে কি সবার উপরে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে 2 গুণিত 100 ডিভাইডেড বাই 10। তাহলে 10 একে 10, 10 10 100, তাহলে 10 দুগুণে 20, ঠিক আছে 20। তাহলে আমাদের এখানে মুনাফার হার কত, 20%, অর্থাৎ খ নম্বরটা সঠিক উত্তর। আবার একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে আমাদের এখানে যেগুলো বলেছে সেগুলো আমি এখানে তুলে নিব। শতকরা বার্ষিক কত হার, তার মানে আমাদের এখানে মুনাফার আর জানতে চাচ্ছে, তাই আমরা এখানে আর সমান সমান লিখবো হোয়াট। এরপর আমাদের এখানে এক বছরে, মানে আমরা এখানে এন বলেছে 1 বছর, তো এখানে 1 লিখলাম। সুদ আসলের এত অংশ, আমি তো আসল তো জানি না, তাই আমি এখানে আসল ধরে নিব 100। এবারে কি সুদ আসল এর, তাহলে সুদ আই, আসল 100, এর মানে কি গুণ 1/5, কাটাকাটি করলাম, পেয়ে গেলাম আমি এখানে আয়ের মান 20। জাস্ট এবার আমি সূত্র বসাবো, আর এর মান আমি জানতে চাইবো, তাহলে আর সমান 1 আই বাই পি এন। এবার আয়ের মান 20, পি এর মান 100, এন এর মান 1, তাহলে 20/100। এবার এটাকে আমরা কাটাকাটি করলে 2/10, বা আমরা চাইলে এটাও রেখে দিতে পারি, তো যাই হোক 2/10 করলাম। এবারে আমাদের এখানে কি পার্সেন্টেজ করতে বলেছে, পার্সেন্টেজ মানে 100 দিয়ে আমরা কি করব, ভাগ করব। পার্সেন্টেজ মানে 100 দিয়ে আমরা ভাগ করব। তাহলে একতলা, দুইটা, তিনতলা অঙ্কের ক্ষেত্রে যে 100 সব নিচে, এটা চলে সবার উপরে, তাহলে 2 গুণিত 100 ডিভাইডেড বাই 10। এবার আমরা এই 10 এর উপরে 100 আমরা কাটাকাটি করব, করলে কত হবে, 10, 10 দুগুণে 20, অর্থাৎ আমাদের এখানে আর এর মান হচ্ছে 20%, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার সবাই? ওকে, চলেন এবার আমি পরবর্তী 28 নম্বর একটি ম্যাথ সমাধান করি। সরল সুদের হার শতকরা কত হলে, সুদের হার মানে এখানেও আমাদের আর সমান সমান হোয়াট, ঠিক আছে, কত হলে যে কোনো মূলধন, যে কোনো মূলধন, আমি এখানে পি ধরে নিব 100, সবসময় 100 ধরবো, যে কোনো মূলধন 100, 8 বছরে এন সমান সমান 8, এন সমান সমান 8, সুদে আসলে 3 গুণ হবে, সুদে আসলে মানে সুদ এবং আসল মিলে হবে 3 গুণ, 3 গুণ মানে 3 100, 300 হবে, ঠিক আছে, বুঝেন, সুদ আসল, সুদ আসল হবে 3 গুণ, ঠিক আছে, 3 গুণ কিসের, আসলের 3 গুণ, মানে সুদ আসল হবে 300। আচ্ছা, সুদ আসল যদি 300 হয়, এখানে আমরা জানি আসল 100, তাহলে সুদ আসল থেকে আমরা আসল যদি মাইনাস করি, তাহলে আমরা কত পাবো, 200, এই 200টা হচ্ছে সুদ, অর্থাৎ আমাদের এখানে আয়ের মান হচ্ছে 200। বিষয়টা কি ক্লিয়ার আপনারা? দেখেন, সরল সুদের হার কত হলে আর সমান হোয়াট, ঠিক আছে, যে কোনো মূলধন, যে কোনো মূলধন, মূলধন আমরা ধরে নেব 100, পি সমান 100, 8 বছরে এন সমান 8, সুদে আসলে 3 গুণ হবে, সুদে আসলে 3 গুণ মানে 100 এর 3 গুণ কত, 300, তাহলে সুদে আসলে 300 হবে। এবং আমি এখান থেকে শুধু মুনাফাটা বের করতে চাই, তাহলে সুদ আসল থেকে আমি আসলটা যদি বিয়োগ করি, তাহলে কি আমি সুদ পেয়ে যাব, তাহলে 300 বিয়োগ 100 সমান 200, তাহলে আমি এখানে বসে দিলাম আই সমান 200। এবারে আমরা একটি সূত্র জানি, পি এন আর সমান সমান আই, পি এন আর সমান সমান কত, আই। আমি এখানে জানতে চাই আর এর মান, তাহলে এখানে আর সমান সমান আই ডিভাইডেড বাই পি এন সমান সমান আই এর মান হচ্ছে 200, পি এর মান হচ্ছে 100, গুণিত এন এর মান হচ্ছে আমার 8, কাটাকাটি করব, 100 কে 100, 2 দুগুণে 2 100, 200, তাহলে এখানে আমরা কত পেলাম, 2/8 পেলাম। তাহলে এখানে আমরা 2 1 কে 2, 4 দুগুণে 8, তাহলে আমরা এখানে কত পেলাম, 1/4। এবার এটাকে যদি আমরা পার্সেন্টেজ করতে চাই, তাহলে আমরা এখানে ডিভাইডেড বাই 100 দিব। একতলা, দুইতলা, তিনতলা, তিনতলা অঙ্কের ক্ষেত্রে 100 চলে যাবে সবার উপরে, এবং এই যে 4 থেকে যাবে এখানে, এবার 4 1 কে 4, 4 25 সঙ্গে 100, তাহলে কত হলো, 25। তার মানে আমাদের এখানে মুনাফার হার হচ্ছে 25%। ক্লিয়ার সবাই? আবার একটু বোঝার চেষ্টা করি। সরল সুদের হার কত হলে, মানে মুনাফার আর সমান, মানে মুনাফার হার আর সমান হোয়াট, যে কোনো মূলধন, যে কোনো মূলধন পি সমান 100 ধরে নিব, 8 বছরে এন সমান 8, সুদে আসলে 3 গুণ, সুদে আসলে 3 গুণ মানে 300, সুদ আসল থেকে আমরা যদি আসলটা যদি মাইনাস করি, এই যে আসলে আসলটা যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা যেটা পাবো সুদ 200, তাহলে আমরা এখানে লিখলাম আই সমান 200। এবার জাস্ট আমরা সূত্রে অ্যাপ্লাই করব, আর সমান আই ভাগ পি এন, এখানে আমরা আই এর মান বসাবো, পি এর মান বসাবো, এন এর মান বসাবো, আমরা এখানে পাবো হচ্ছে 1/4। এই 1/4 কে আমরা আবার 100 দিয়ে ভাগ করব, তার কারণে আমাদের এটা
পার্সেন্টেজে নিতে হবে। পার্সেন্টেজে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। একতলা, দুইতলা, তিনতলা, তিনতলার ক্ষেত্রে 100টা সবার উপরে চলে যাবে, তাহলে এখানে 1 গুণিত 100 হয় 4, কাটাকাটি করলে হবে 25, অর্থাৎ আমাদের এখানে মুনাফার হার হচ্ছে 25%। আশা করি এই অঙ্কটি আপনারা সবাই ক্লিয়ার। চলুন এবার আমরা পরবর্তী 29 নম্বর অঙ্কটি সমাধান করি। 450 টাকা বার্ষিক, 450 টাকা, পি সমান কত? 450, বার্ষিক 6% সুদে, তাহলে আর সমান কত? 6%, সমান সমান আমরা লিখতে পারি 6/100। ঠিক আছে, কত বছরে, কত বছরে, তাহলে এন সমান সমান হোয়াট? সুদে আসলে 585 টাকা হবে। দেখেন সুদ আসল, সুদ আসল সমান সমান 558, এখানে আসল দেওয়া 450, আসল 450 লিখলাম, ঠিক আছে, আসল সমান সমান 450। আমরা সুদ আসল থেকে আসল যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো সুদ, সুদ সমান সমান এখানে আমরা মাইনাস করব, তাহলে কত হয়? 8, তারপর এখানে হচ্ছে 5 থেকে 5 বিয়োগ করলে 0, তারপর হচ্ছে 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে আমরা এখানে কত পেলাম? 108। তাহলে আমাদের এখানে সুদ কত? আই, আই সমান সমান 108। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার আমরা এখানে কি জানতে চাইছি? এন। জাস্ট আমরা সূত্র তো জানি যে এন সমান সমান কি? আই ভাগ পি আর, জানি না আমরা? ওকে, এরপর আমরা এখানে আই এর মান কত বসাবো? 108। পি এর মান কত? পি এর মান 450, 450 গুণিত আর এর মান কত? 6/100, তাহলে এখানে আমরা লিখবো 6/100। দেখেন একতলা, দুইতলা, তিনতলা সবার নিচে আছে না 100, তাহলে আমরা এখানে এই 100টাকে আমরা বাদ দিয়ে দিব এবং আমরা এখানে তুলে দিব 100। ঠিক আছে, ওকে। দেন এবার আমরা এখানে যদি করি তাহলে আমরা এখানে কি পাবো? দেখেন কাটাকাটি যদি করি তাহলে এইখানে একটা শূন্য, এইখানে একটা শূন্য আমরা কেটে দিব। আচ্ছা, কেটে দেওয়ার পরে এখানে আমরা পেলাম কত? 6 পেলাম। এবার আমরা 6 দিয়ে যদি 108কে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে আপনার 6 6 48, ঠিক আছে, তাহলে 18 পাবো। তাহলে 6 কে 6, 6 18, 108। ওকে, এরপরে আমরা এখানে যদি 9 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হয়? 9 দুগুণে 18, 5 9 45, কত পেলাম? 5। এবার আমরা এই 5 দিয়ে যদি কাটি, 5 কে 5, 5 দুগুণে 10, তাহলে এখানে 2, এখানে 2, কত হয়? 2 দুগুণে 4, তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 4, অর্থাৎ আমাদের এন, এন হচ্ছে 4 বছর, সমান খ নম্বর সঠিক উত্তর। এইখানে কাটাকাটিতে অনেকটাই ভেজাল আছে, ঠিক আছে, মানে আমাদের এখানে অনেক বেশি কাটাকাটি হচ্ছে, সো এই কাটাকাটিটা যেন আপনাদের কখনো ভুল না হয় আমি এখানে আলাদাভাবে মার্ক করে দিলাম। তাহলে আমরা একটু আবার বোঝার চেষ্টা করি। 108 গুণিত 100 ডিভাইড বাই 450 ডিভাইড বাই 6। হ্যাঁ, পরিষ্কার জায়গাতে একটু করে দিই, দেখেন এখানে একটু করে দিই, সেটা হচ্ছে 108 গুণিত 100 ডিভাইডেড বাই 450 গুণিত 6, ঠিক আছে, আমরা এটা পেলাম। ওকে, এবার আমরা এখানে কি করব? 6 দিয়ে আমরা 108কে কাটবো, তাহলে হবে 6 কে 6, 6 18, 108, 18, ঠিক আছে। এরপর আমরা এখানে একটা 0, এখানে একটা 0 আমরা কেটে দিব। ওকে, আচ্ছা, এবারে আমরা কি করব? যে এই 9 দিয়ে আমরা কাটার চেষ্টা করব। 9 দিয়ে যদি আমরা 18কে কাটি কত পাবো? 2, 45কে কাটলে পাবো 5। এবারে 5 কে 5, 5 দুগুণে 10, কত? এখানে 2 গুণিত 2, তাহলে 2 2 4, ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে 4 হচ্ছে সঠিক উত্তর এবং এন এর মান হচ্ছে আমাদের 4, অর্থাৎ আমাদের এখানে 4 বছর। সবাই কি ক্লিয়ার? আমি কিন্তু এখানে আবার ভালোভাবে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে চলেন আমরা এবারে আজকের ক্লাসের একদম লাস্ট ম্যাথ 30 নম্বর ম্যাথটি সমাধান করি। শতকরা বার্ষিক 12 টাকা হারে, বার্ষিক 12 টাকা হার মানে কত? আর সমান সমান 12% সমান সমান 12/100। ওকে, হারে 600 টাকার, তাহলে পি সমান সমান 600, ঠিক আছে, 6 মাসের, বুঝেন এখানে কিন্তু 6 মাস বলেছে, বছর না। আমরা এন সবসময় হিসাব করি কিসে? এন সবসময় হিসাব করি বছরে, কিন্তু এখানে বলছে 6 মাস। আচ্ছা, 12 মাসে 1 বছর, তাহলে 6 মাস মানে কত? 6 মাস মানে 0.5 বছর, 0.5, হাফ, ঠিক আছে। বার্ষিক এত টাকা হারে এত টাকা 6 মাসের, সুদ কত? সুদ মানে আই, আই সমান সমান হোয়াট? এবার আমরা এখানে সূত্র বসাবো, আই সমান সমান পি এন আর। এখানে আমাদের পি এর মান কত? পি এর মান হচ্ছে 600, এন এর মান কত? এন, এন এর মান হচ্ছে
5, আর এর মান কত 12/100, 12/100। কাটাকাটি করি, 100 কে 100, 6 100 600। এবার আমরা 6 দিয়ে 12কে যদি আমরা গুণ করি, হ্যাঁ কত পাবো 6 গুণিত 0.5 গুণিত 12, তাহলে 6 12 কত হয় 72, 72 এর সঙ্গে 0.5 বা হাফ গুণ করলে কত হয় 72 এর অর্ধেক সমান সমান 36। অর্থাৎ আমার এখানে আয় অর্থাৎ মুনাফা হচ্ছে 36। সঠিক উত্তর খ নম্বর 36। বুঝছেন? জাস্ট এখানে কিছুই না, আমাদের এখানে শতকরা বার্ষিক 12 টাকা, বার্ষিক 12 টাকা মানে আর সমান 12%, মানে 12/100। 600 টাকার পি সমান 600, 6 মাসের 1 বছর, আমরা কিন্তু এন হিসাব করি বছরে, কিন্তু এখানে বলছে 6 মাস মানে অর্ধেক বছর 0.5। সুদ কত, সুদ আই সমান হোয়াট, এবার আই সমান পি এন, আর পি বসালাম এন বসালাম, এন মানে আমরা এখানে দেখেছি হচ্ছে 0.5, এন বসালাম, এখানে আমরা আর এর মান বসালাম, গুণ করলাম, হ্যাঁ তাহলে এখানে 6 এবং 72, 72 সঙ্গে যে 0.5 বা অর্ধেক যে গুণ করে তাহলে 72 অর্ধেক হয়ে যায় 36, তাই আমাদের এখানে 36 সঠিক উত্তর। তো এই ছিল হচ্ছে আমাদের শতকরা, লাভ ক্ষতি এবং মুনাফা অধ্যায়ের আজকের সবগুলো অনুশীলনী প্রশ্ন সমাধান। পরবর্তী কোনো ক্লাসে আমরা নার্সিং ক্র্যাকার গণিত বইয়ের আরো অন্য টপিকের প্রশ্ন সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।